স্বাগত জানাচ্ছি অ্যানসুরি স্কিল একাডেমির পক্ষ থেকে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, ফাউন্ডার। আজকে একটা বিশেষ সেশন আপনাদের জন্য, আপনাদের পার্সোনাল ক্যারিয়ার, বিজনেস ক্যারিয়ারের জন্য আমরা আয়োজন করেছি। আমাদের এই সেশনটি খুবই কাঙ্ক্ষিত। আমরা এই গত মাসে সেম সেশনটি আয়োজন করেছিলাম আমাদের অ্যাডভাইজর অ্যান্ড চিফ ট্রেনার মিজানুর রহমান স্যার। আমাদের কিছু লিমিটেশনের কারণে আমরা প্রত্যেককে সুযোগটা দিতে পারি নাই। যেখানে আমাদের জুমের লিমিটেশন কম ছিল। তো আশা করি আজকে আমরা অনেককেই সুযোগটা দিতে পেরেছি। আমাদের কাছেও ভালো লাগছে। এবং আমরা আজকে আমাদের মিজান স্যার খুবই অসুস্থতার কারণে, স্যার গত এক সপ্তাহ যাবৎ খুব মারাত্মক অসুস্থতায় ভুগছেন। বিশেষ করে জ্বর এবং কাশ। আম, যতটুকু আজকে আপডেট পেয়েছি, হয়তো ব্লিডিং হচ্ছে। সবাই স্যারের জন্য দোয়া করবেন। স্যারের সুস্থতা কামনা করি আমরা। আমাদের প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস থেকে যত ট্রেনিংয়ের আয়োজন করি, আমাদের একটা রিসার্চ টিম আছে। যে টিম আমাদের বিভিন্ন বিষয় নিয়ে অ্যানালাইসিস করে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো হয়। তো সেম ট্রেনিং প্রোগ্রাম আমরা আমাদের একাডেমি থেকে আয়োজন করে থাকি। আমরা প্রথমেই আজকে ট্রেনিং সেশনটা শুরু করার আগে কিছু বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আমরা জুম অপারেটিংয়ে সাউন্ড এবং প্যানে লেখালেখি এগুলো আমরা ক্লোজ করে দিয়েছি। এগুলো আপনারা করতে পারবেন না। আর 2 নম্বর হচ্ছে, আপনারা যারা ট্রেনিংটা মনোযোগ দিয়ে শুনছেন, আপনাদের যদি আম, কোনো বিষয় আম, আমরা ট্রেনিংয়ের শেষে একটা লম্বা সময় আমরা আলোচনা করার জন্য রাখবো। যেই সময়টাতে আপনাদের জিজ্ঞাসা প্রশ্ন বা কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে কনভারসেশন, এটার আমরা একটা ভালো সময় দিব। কিন্তু ট্রেনিং চলাকালীন যেহেতু আজকে অনেক পার্টিসিপেন্ট আমাদের, আমরা এই সুযোগটা প্রোগ্রাম চলাকালীন দিচ্ছি না। আর 2 নম্বর হচ্ছে, আজকের এই সেশনটা এটা একটা অ্যানালাইসিস। এটা একটা চমৎকার প্যাকেজ প্রোগ্রাম। আমরা 2টা প্রোগ্রামকে কাছাকাছি ডিজাইন করেছি। এটা আমাদের এই পেশার সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত, এটা আমরা একদম অ্যানালাইসিস করে দেখব, পার্ট বাই পার্ট দেখব। এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় হবে আপনাদের জন্য। এবং এটার সাথে সিমিলার আরেকটা প্রোগ্রাম, যে 2টা প্রোগ্রাম ইনস্ট্যান্ট আপনার বিজনেসে ইম্প্যাক্ট তৈরি করতে পারে, আপনার মাইন্ড সেট আপে, আপনার ডিসিশনে ইম্প্যাক্ট তৈরি করতে পারে। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, আমি যে ইন্ডাস্ট্রিতে আছি, এটার সম্ভাবনা, এটার লিমিটেশন এবং এটার পসিবিলিটি কত কত বিশাল পরিসরে আমরা করতে পারি, এই পুরো ধ্যান ধারণাটাই আপনার চেঞ্জ হয়ে যাবে আশা করি আজ এবং আগামীকাল। তো ইনশাল্লাহ আগামীকালকে সেশনটা তো আমাদের মানে যারা স্যারকে চিনেন, সৈয়দ মোহাম্মদ আজিম স্যার, বাংলাদেশের বীমা শিল্পের ইতিহাসে আমরা যদি বলি যে পার্সোনাল ব্র্যান্ডিং, যে একজন ব্যক্তির ব্র্যান্ড ভ্যালু একটা কোম্পানির থেকে অনেক ক্ষেত্রে যে বেশি হয়, এবং একজন ব্যক্তি নিজেকে কতটা ছাড়িয়ে যেতে পারে, এটার জলজ্যান্ত উদাহরণ এক্সাম্পল হচ্ছে সৈয়দ মোহাম্মদ আজিম স্যার। যিনি এই পেশার মধ্যে যেভাবে ডুপ্লিকেশন মাল্টিপ্লিকেশন করেছেন, যেভাবে টিম বিল্ড করেছেন, এটা আনপ্যারালাল। মানে উনি অনেকের থেকে প্রতিযোগিতার ঊর্ধ্বে চলে গেছেন এমন একজন ব্যক্তি। তো আলহামদুলিল্লাহ ওনার, আপনারা শুনলে অবাক হবেন, আমি একটু খুশির সংবাদ দিয়ে শুরু করি। স্যারের ক্যারিয়ারের প্রথম স্লাইড ট্রেনিং আগামীকালকে হবে। বাংলাদেশের বীমা ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় বিজনেসম্যান,
সবচেয়ে বড় সংগঠক সৈয়দ মোহাম্মদ আজিম, ওনার বিজনেস ক্যারিয়ারের প্রথম স্লাইড ট্রেনিং আগামীকালকে হবে ইনশাল্লাহ। প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের হাত ধরে হবে। আমরা সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেছি। এই হচ্ছে বিষয়। আসেন, তো আমরা ডিসিপ্লিন গুলা বলে দিলাম। ট্রেনিং চলাকালীন আমরা কাউকে আলোচনার সুযোগ দিব না। আপনারা জাস্ট মেসেজের মাধ্যমে আমাদের সাথে একটু কনভারসেশন করবেন, মেসেজ দিবেন। মেসেজ অপশনটা আমরা খোলা রেখেছি। এবং দেখবেন অনেক সময় ট্রেনিং চলাকালীন অনেকে আঁকাআঁকি করেন, আমরা এই সব অপশনকে বন্ধ করে দিয়েছি। ইনশাল্লাহ নিরবিচ্ছিন্নভাবে চমৎকারভাবে আপনারা আজকের সেশনটা উপভোগ করতে পারবেন। যদি সাউন্ড বা টেকনিক্যাল কোনো প্রবলেম হয়, সেটা আপনাদের আমাদের মেসেজ অপশনে গিয়ে আপনারা লিখে দিবেন। মেসেজ অপশনে গিয়ে আপনারা লিখে দিবেন। ধন্যবাদ। আসেন, আমরা আম, আজকে আমাদের মূল আলোচ্য বিষয়ের মধ্যে প্রবেশ করি। পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড স্মার্ট রিজেকশন। এই বিষয়টা, এটা একটা প্রজেক্ট। এটা একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা আমরা স্টার্ট করেছি আজ থেকে অনেক দিন আগে, এবং এটার কোর পয়েন্টগুলা নিয়ে আমরা যখন অনেক ডিপলি স্টাডি করি, আমরা এই ট্রেনিং আকারে, এটা একটা মডেল আকারে স্ট্রাকচার দাঁড় করানোর জন্য আমাদের অনেক সময় লেগে গেছে। আমাদের যে আইটি টিম, এরপরে আমাদের যে অ্যানালাইসিস টিম আছে, যারা কোনটার সাথে কোন আলোচনাটার কম্বিনেশন ঘটবে এই বিষয়গুলা নিয়ে। দেখেন, এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং, আরেকটা হচ্ছে রিজেকশন। মানে এটা যে একটার সাথে আরেকটা অ্যাটাচড, সামঞ্জস্য। হয়তোবা আমরা অনেকেই এই প্রথম এই লেভেলের কোনো হেডিংই দেখেছি যে পার্সোনাল ব্র্যান্ডিং এর সাথে রিজেকশনের সম্পর্ক কি, আর রিজেকশনের সাথে পার্সোনাল ব্র্যান্ডিং এর সম্পর্ক কি, আর এই দুইটা জিনিসের সাথে ইন্স্যুরেন্সের সম্পর্ক কি, বীমা শিল্পের সম্পর্ক কি। এমাজিং একটা বিষয় এখানে। তো আসেন আমরা শুরু করি। যেটা ব্র্যান্ড আমরা বলতে, আমরা এটার অনেক ডিটেলস আলোচনা, আমরা যাব না অত ডিটেলসে। খুব সিম্পলি বলি, আমরা ব্র্যান্ড মানে কি বুঝি। আম, ধরেন, ব্র্যান্ড বলতে এমন অনেক জিনিস আমাদের চোখে চলে আসে। সে ফর এক্সাম্পল, আপনার এখন একটা জিনিস প্রয়োজন হইল। আমাদের আরেকজন সুপারস্টার স্যার, বসেন, অসুবিধা নেই। তো আমরা যেটা ব্র্যান্ডের যে বিষয়টা, ব্র্যান্ড ভ্যালু, ব্র্যান্ড প্রমোশন, ব্র্যান্ডিংটা একটা অনেক এক্সট্রিম লেভেলের বড় জিনিস। কিন্তু আমরা যদি ব্র্যান্ডকে সহজভাবে চিন্তা করি, ব্যক্তি, প্রোডাক্ট, প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রাজনীতিবিদ বা মিডিয়া, মানে আমি আপনি যত জিনিস কল্পনা করি, আমার আপনার সামনে যত পণ্য আছে, যত ব্যবসা আছে, যত সার্ভিস আছে, যত প্রতিষ্ঠান আছে, দেখেন ডাইরেক্টলি আনডাইরেক্টলি আমার আপনার ব্রেনে এই প্রত্যেকটা জিনিস কন্ট্রোল করতেছে কিন্তু ব্র্যান্ড। এখন ব্র্যান্ড তৈরি হয় কিভাবে, ব্র্যান্ড ইস্টাবলিশড হয় কিভাবে, ব্র্যান্ড আমার আপনার মাথায় সেটেলড হয় কিভাবে, এই বিষয়গুলা নিয়ে অনেক আলোচনা আছে। আজকে জাস্ট প্রাথমিক কিছু ধারণা আপনাদেরকে দেই। ধরেন, আপনার আজকে একটা জুতার দরকার হইল, মানে এটা কিন্তু আপনি মুখ দিয়ে বলেন নাই, জাস্ট আপনি ফিল করতেছেন, আপনার প্রয়োজনটা অনুভব করতেছেন যে আমার একটা জামার দরকার, আমার এক জোড়া জুতার দরকার। ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার মন মস্তিষ্কের মধ্যে কি কি আসে, কার কার নাম আসে ব্রেনে। ধরেন আপনার সাথে সাথে আসলো এফএক্স, বাটা, সাথে সাথে আসলো নাইকি, কি আসলো। এখন যেটা আসছে হয়তো আপনি তার থেকে কিনবেন না, বা আপনি তার থেকে হয়তো অনেক আগে কিনেছেন বা কিনেনি নাই, কিন্তু যখনই আপনার প্রয়োজন অনুভব হইল, সাথে সাথে ওই নামটা আপনার মাথায় আসছে, দিস ইজ কল ব্র্যান্ড। মানি
তার অ্যাক্টিভিটিস, তার কর্মকাণ্ড দিয়ে সে আপনার ব্রেনের নিউরনের মধ্যে জায়গা করে নিছে। এটাই হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড বর্তমান পৃথিবীতে কাজ করে মানুষের ব্রেনে। ব্র্যান্ড বিক্রি করে মানুষের ইমোশন। ব্র্যান্ড কাজ করে মানুষের মতো করে। এখন আসেন, আমরা এক্সাম্পল দিলে তো সারা দুনিয়ার সমস্ত এক্সাম্পল দেওয়া যায়। আমরা খুব কাছাকাছি কিছু এক্সাম্পল দেই। এখানে আমরা অলমোস্ট ম্যাক্সিমাম সোনালী লাইফের পলিসি হোল্ডার, এজেন্ট, এই ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, আমরা এইরকম অনেকেই আছি। দেখেন, একজন ব্যক্তি কি কি কাজ করলে খুশি হয়। ধরেন আপনার জন্মদিন, ওই জন্মদিনে কেউ যদি আপনাকে একটু বার্থডে সেলিব্রেট করে, একটা এসএমএস পাঠায়, আপনি খুশি হন। এখন সোনালী লাইফে আপনি একটা পলিসি করেছেন, আপনার বার্থডেতে সোনালী লাইফের সার্ভার থেকে আপনাকে বার্থডে উইশ পাঠাচ্ছে, আপনাকে ঈদ মেসেজ পাঠাচ্ছে। কারণটা কি? মানুষ মানুষকে পাঠাইলে এগুলা খুশি হয়। ব্র্যান্ড মানুষের মতো কাজ করছে। আপনি আমাকে আবেগ দেখান, আমি আপনাকে আবেগ দেখাই, কিন্তু ব্র্যান্ড এখন মানুষের মতো করে আবেগ দেখায়। ব্র্যান্ড এখন মানুষের মতো করে সমস্ত অ্যাক্টিভিটিস করে। তো আসেন, এখন আমরা পার্সোনাল ব্র্যান্ডিংটা ইন্স্যুরেন্সে কেন ইম্পর্টেন্ট দেখেন। বাংলাদেশের মধ্যে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 61টা ব্যাংক ফাংশন করে, কাজ করে, দেশি বিদেশি, সরকারি প্রাইভেট সব মিলিয়ে। এখন এই ব্যাংক, সব ব্যাংকের সার্ভিস একরকম না, এটা আমরা জানি। কিছু ব্যাংক প্রবলেমে আছে, এটা আমরা জানি। ব্যাংকে পার্সোনাল ব্র্যান্ডিং এর তেমন একটা দরকার হয় না। ব্যাংকে প্রতিষ্ঠান ব্র্যান্ডিং হওয়া লাগে। ধরেন ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, আমরা জানি ডাচ বাংলা ব্যাংক 2010 সাল থেকে 110 কোটি টাকা শিক্ষা সামগ্রী নিয়ে তারা একটা শিক্ষা প্রকল্প চালু করেছিল। 110 কোটি টাকা শিক্ষা সহায়তা প্রকল্প। এইরকম বাংলাদেশের অনেক ব্যাংক তার নিজেকে ব্র্যান্ডিং করার জন্য প্রান্তিক পর্যায়ে, শহর পর্যায়ে বিভিন্ন, ইসলামী ব্যাংক, দেখেন ইসলামী ব্যাংক সামাজিক কাজ কিভাবে করে। ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল দিয়ে, এখানে দেখবেন অন্যান্য হসপিটালের আধুনিক চিকিৎসা থেকে এখানে চিকিৎসা মান ভালো, কিন্তু খরচ কম, কারণ ওই ব্যাংকের অনেক ডোনেশন তারা এখানে করে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা বিভাগ, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তারা এখনো হসপিটালগুলো খুলছে। এরকম প্রাইম ব্যাংক, অন্যান্য ব্যাংকের, সিটি ব্যাংক, তারা এরকম অনেক সেবামূলক, স্বাস্থ্যখাতমূলক অনেক অ্যাক্টিভিটিস, অনেক কর্মকাণ্ড দিয়ে তারা এই কাজগুলা করছে। কারণ কি? প্রতিষ্ঠানটা ব্র্যান্ডিং হইতে হবে। মানুষ আবেগ, ইমোশন দিয়ে তাদেরকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে তাদের জন্য ইম্পর্টেন্ট। কিন্তু বীমা কোম্পানিতে কোম্পানি ব্র্যান্ডিং হওয়ার থেকে ব্যক্তি ব্র্যান্ডিং হওয়াটা ইম্পর্টেন্ট। আমি জসিম ব্র্যান্ডিং হওয়াটা ইম্পর্টেন্ট কেন? ধরেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স যদি ব্র্যান্ডিং হয়, ব্যাংকে মানুষ নিজ রিসপন্সিবিলিটিতে গিয়ে অ্যাকাউন্ট খোলে, ডিপোজিট করে, এফডিআর করে, তারপরে ব্যাংকের একসেট্রা একসেট্রা যে সেবাগুলা, সেই সেবাগুলা নেয়, এলসি করে, যেটা আমদানি রপ্তানির ক্ষেত্রে। কিন্তু ইন্স্যুরেন্সটা স্বাস্থ্য ঝুঁকি, আর্থিক নিশ্চয়তা ও পারিবারিক আর্থিক নিরাপত্তা, এই দুইটা প্রকল্পের জন্য আমরা কোম্পানির অথরাইজ পার্সন যে কাস্টমারের সাথে ডিল করবে না, আমরা যারা বীমা এজেন্ট হিসাবে কাজ করি, আমরা লাইক এ ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, সরাসরি কাস্টমারের সাথে আমাদেরকে কাজ করতে হয়। যেহেতু এটা আর্থিক প্রতিষ্ঠান, অর্থের একটা লেনদেনের বিষয় আছে। সারা পৃথিবীব্যাপী বীমা বিক্রি হয় এজেন্টদের মাধ্যমে। এখন যদি একজন এজেন্ট তার কমিউনিটির মধ্যে, তার পরিচিত মহলে, সে যদি একজন ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়, একজন সৎ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়, একজন যোগ্য মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়, একজন পেশাদার মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হয়, তখন তার একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়ায়। কি রকম?
মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয় যে মিস্টার এ যে রানা, উনি খুবই ভালো মানুষ। আমি যদি ওনার সাথে এই প্রতিষ্ঠানে একটা বীমা করি, উনি আমার সাথে মিথ্যা কথা বলবে না, উনি ধোঁকা দিবে না, উনি আমার কমিটমেন্ট অনুযায়ী আমাকে সেবা দিবে। এই যে একটা মানুষ আমার নাম মনে আসলে বা আপনার নাম মনে আসলে যে তার মাথায় এই চিন্তাগুলো আসে, দিস ইজ কল ইউর পার্সোনাল ব্র্যান্ডিং। আপনার কমিউনিটির মধ্যে, আপনার পরিচিত লোকজনের মধ্যে আপনার ব্যাপার একটা পজিটিভ, একটা ভালো ধারণা তৈরি হয়, যেই ধারণার কারণে মানুষ নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্সংকোচে আপনার সাথে কাজ করতে আগ্রহী হয়। আশা করি বিষয়টা বুঝেছেন। এখন রিজেকশনের সম্পর্কটা কি এখানে? রিজেকশন কেন? পৃথিবীর প্রত্যেকটা ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয় রিজেকশন দিয়ে। এখন আসেন আমাদের কাছের উদাহরণ দিয়ে শুরু করি। আমরা যারা বিমা এজেন্ট, বিমা এজেন্টরা আমরা কাউকে রিজেকশন করি না। মানে এটা আমাদের বিধানের মধ্যে নাই, সবাইকে বিমা করাইতে হবে, সবাইকে এজেন্ট করতে হবে। তো এই যে এই কাজটা আমরা করি, এটার দ্বারা কাস্টমার ক্ষতিগ্রস্ত হয় না, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হই আমরা। এখানে তো আলটিমেটলি এই সেভিংস ইনভেস্টমেন্টটা সবার জন্য না, এখানে কিছু রেস্ট্রিকশন আছে। এখন দেখেন, আমরা যত বেশি ক্লায়েন্ট ফেস করতে পারবো, যত বেশি ব্যক্তির কাছে আমরা স্বাস্থ্য ঝুঁকি, পারিবারিক আর্থিক নিরাপত্তা সেবা পৌঁছে দিতে পারবো, আমাদের তত বেশি বিক্রি হবে। যত বেশি বিক্রি হবে তত বেশি প্রিমিয়াম কালেকশন হবে। ওই প্রিমিয়াম থেকে আমি, আপনি, ইভেন আমরা প্রত্যেকে কমিশন পাবো, অ্যালাউন্স পাবো, বিভিন্ন সুযোগ সুবিধা পাবো। তাইলে বিষয়টা দাঁড়াইলো কি, আমরা যদি পলিসি বিক্রি করি আমাদেরও প্রফিট, কোম্পানিরও প্রফিট। কিন্তু দেখেন, যেটা ভালো কোম্পানি লাইক সোনালী লাইফ ইন্স্যুরেন্স, আপনি কি চাইলেই যে কোনো ব্যক্তিকে সোনালীতে এজেন্ট করতে পারেন? না। তাহলে দেখেন, সোনালী যে আজকে বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ড, এই ব্র্যান্ড হওয়ার জন্য শুরু থেকেই সে কোয়ালিটি মেনটেন করেছে। সে রিজেকশন ফর্মুলাতে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, সে সবাইকে অ্যাকসেপ্ট করে নাই। ধরেন আপনি প্রথমে এজেন্ট হবেন, কোম্পানি থেকে ফোন কল দিয়েছে বা সরাসরি গেছেন, আপনার নাম জিজ্ঞেস করেছে, ভাই আমি কি মিস্টার অমুকের সাথে কথা বলছি? আপনি বললেন জি হ্যাঁ। আপনি কি কোনো বীমা কোম্পানিতে এজেন্ট হওয়ার জন্য আবেদন করেছেন? আপনি বলবেন জি করেছি। কোন কোম্পানি? সোনালী লাইফ। কি কাজ? আপনি কি কাজ করবেন? এখানে কোনো ট্রেনিং করেছেন কিনা? আগে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে ছিলেন কিনা? এই যে কিছু প্রশ্ন করে, এখানে যদি কেউ বলে যে না আমি কোনো ট্রেনিং করি নাই, বীমা সম্বন্ধে আমি কিছুই জানি না, বা আগে একটা কোম্পানিতে আমি 5 বছর কাজ করেছি, এই কথা যদি কেউ বলে, সোনালী কি তারা এফে করবে? করবে না। তাহলে দেখেন, সোনালীর রিজেকশন প্রক্রিয়ার কারণে সে বেছে বেছে কোয়ালিটি সম্পূর্ণ লোক নিচ্ছে। তার মানে এখন তাহলে সে যদি এটা দরজা ওপেন রাখতো, ওপেন টু অল, সবার জন্য, এখানে একদম আন্ডার মেট্রিক বা যেই কোনো কোয়ালিটির লোক, কোনো যাচাই বাছাই নাই, যেই কেউ এখানে ঢুকার অ্যাক্সেস পাইতো, প্রবলেমটা হইতো কি, তার কোনো কোয়ালিটি থাকতো না, ব্র্যান্ড ভ্যালুও থাকতো না। এখন যখন সে এজেন্ট রিক্রুটমেন্টে সে কোয়ালিটি ফুল রিক্রুটমেন্ট করছে, 2 নম্বরে ওই কোয়ালিটিফুল এজেন্ট কোয়ালিটিফুল কাস্টমার নিয়ে আসছে, পলিসি হোল্ডার নিয়ে আসছে। এখন দেখেন, ওই পলিসি হোল্ডারও কি সবাই, আমরা সারা দিন রাত পরিশ্রম করে একটা প্রস্তাবপত্র রেডি করি, একটা আবেদন কোম্পানিতে জমা দেই, আর কোম্পানি বসে বসে ওটা রিজেক্ট করে? এখন কোম্পানির কি কাজ? রিজেক্ট করা না ব্যবসাটা অ্যাকসেপ্ট করা? ব্যবসা অ্যাকসেপ্ট করলেই তো কোম্পানির ব্যবসা হবে, রিজেক্ট করলে তো ব্যবসা হবে না। কিন্তু তারপরও সে রিজেক্ট করতেছে। একজন কাস্টমার, ধরেন তার 10 লক্ষ টাকার বীমা, সে 1,20,000 টাকা ফার্স্ট ইয়ার প্রিমিয়াম জমা দিছে, এতগুলো টাকা। কোম্পানি তাকে ফোন কল দিল, যে বলল যে ভাই আপনি কি অমুক বলছেন? হ্যাঁ বলছি টলছি, সব জিজ্ঞেস করার পরে, ভাই আপনি কি সুস্থ আছেন, ভালো আছেন? ওই ব্যক্তি বলল যে ভাই আমি তো আসলে তেমন একটা সুস্থ নাই। আপনার কি সমস্যা? ভাই আমার তো আগে হার্ট অ্যাটাক হয়েছিল, এখন হার্টে 2টা রিং পরাইছে।
বা আমার তো ডায়াবেটিস, বা আমার তো এই এই ডিজিজ আছে, আপনারা বলেন তো এই লোকের এই বীমাটা কি অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট করবে? ইয়েস অর নো? ডেফিনেটলি নট। তার মানে বুঝেন রিজেকশন প্রক্রিয়াটা কত স্ট্রং এখানে। একজন ব্যক্তি আবেদন করেছে, অ্যাপ্রুভ হয়েছে, টাকা জমা দিয়েছে, ওখান থেকে তার টাকা রিটার্ন দিচ্ছে যে ভাই আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারলাম না, আপনি রিজেক্ট। দেখেন পৃথিবীতে চাইলেই সব জিনিস কিনা যায় না। পৃথিবীর যত লাক্সারি ব্র্যান্ড আছে এগুলা কেনার জন্য রেস্ট্রিকশন আছে। পৃথিবীতে অনেক মানুষের টাকা আছে কিন্তু সে চাইলে একটা রোলস রয়েস গাড়ি কিনতে পারবে না। এটা সবাই টাকা থাকলেই কিনতে পারবে না, স্ট্যাটাস থাকতে হবে। কমন কিছু ব্যক্তি এটা কিনতে পারবে। পৃথিবীতে একটা ব্র্যান্ডের ঘড়ি আছে, আপনি তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যদি 1 মিনিট দেরি করে যান অ্যাপয়েন্টমেন্টের পরে আপনার কাছে তারা ঘড়ি বিক্রি করবে না। তো এই রকম আরো একসেপ্টা একসেপ্টা অনেক ব্র্যান্ড আছে। এখন পৃথিবীর প্রত্যেকটা জিনিস ব্র্যান্ড হয় দুইটা জিনিসের কারণে, তার কমিটমেন্ট, সার্ভিস, এটা যেমন 100% থাকে, আর এটা সবার জন্য না, নিশ কিছু ব্যক্তির জন্য, নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য। এখন আমার আপনার ওই নিশ সিলেকশনটা করে আমি আপনি যদি স্মার্ট রিজেকশনে যাইতে পারি, ভাই আনপ্যারালাল বিজনেস, আনপ্যারালাল সম্ভাবনা আমার আপনার সামনে। আজকে আমরা খুলে খুলে ওই বিষয়গুলো ইনশাল্লাহ দেখবো আপনাদেরকে নিয়ে। আমি ব্যক্তিগতভাবে আজ থেকে 2 বছর আগে আমার পার্সোনাল ব্র্যান্ডিং এবং স্মার্ট রিজেকশন ফর্মুলাটা আমার টিম, আমার কমিউনিটির মধ্যে আমি শুরু করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া, আমার ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো গ্রোথে আছে। এখন এই রিজেকশন এবং ব্র্যান্ডিং এর জন্য একটা প্রস্তুতি লাগে। ওই প্রস্তুতির সময়, নিজেকে তৈরি করার সময় কিছুদিন আপনার পারফরমেন্স একটু দুর্বল হতে পারে। এই ধাক্কাটা অনেকে নিতে পারে না। এজন্য আমরা অলওয়েজ সেলসম্যানশিপে কাজ করি, কিন্তু আমরা বিজনেসম্যান হতে পারি না। আজকের এই সেশনটা আপনাকে বিজনেসম্যান হওয়ার মাস্টার প্ল্যান। আপনি যদি বিজনেসম্যান হতে চান, এটার একটা মাস্টার প্ল্যান। বিজনেসম্যান আর ভিক্ষুক, আশা করি সবাই খুব মনোযোগ দিয়ে শুনছেন। আপনাদেরকে একটা সিক্রেট কোড শেয়ার করি, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। বিজনেসম্যান এবং ভিক্ষুক এই দুইটার একটা ডেফিনেশন আপনাদের সাথে শেয়ার করি। বিজনেসম্যান কাকে বলে? এটার অনেক ব্যাখ্যা আছে, ছোট্ট একটা ব্যাখ্যা দেই। আপনার ইনভেস্টমেন্ট, আপনার অ্যাবিলিটি, আপনার ক্যাপাসিটি, এটা দিয়ে আপনি একটা কমিউনিটির প্রবলেম সলভ করে দিবেন অর্থের বিনিময়ে, এটার নাম বিজনেস। হইতে পারে একটা একটা মুদি দোকান, এটা একটা ফার্মেসি, এটা একটা জুতার দোকান, হোয়াট এভার, যেটাই হোক। ধরেন আপনার মহল্লায়, আপনার পাড়ায় আপনি একটা দোকান দিলেন, মানুষের প্রবলেম না হইলে তো আপনার কাছে আসবে না, সে কিনবে না, কারো না কারো কোনো না কোনো প্রবলেম। ধরেন আপনার এলাকার লোকজন কাউরান বাজার যায় বাজার করতে হয়, তো আপনি চিন্তা করলেন রামপুরা, এখানে এই জায়গার মধ্যে 500টা পরিবার আছে, আমি যদি এখানে একটা মুদি দোকান দেই, তাহলে মানুষগুলাকে আর 3 কিলোমিটার দূরে যায় বাজার করতে হবে না। এই যে মানুষ 3 কিলোমিটার দূরে যায়, এটা একটা প্রবলেম। আমি 10 লাখ টাকা ইনভেস্ট করে একটা দোকান দিয়ে এই প্রবলেমটা সলভ করে দিব। ঠিক আপনি প্রবলেমটা সলভ করার জন্য একটা দোকান দিয়েছেন, কিছু পুঁজি খাটাই আপনি ব্যবসাটা দিলেন, মানুষ এখন আপনার থেকে কেনাকাটা করে, আপনি তো তাকে মাগনা দেন না, অর্থের বিনিময়ে দেন, আপনিও প্রফিট করেন, তার প্রবলেম সলভ হয়। আপনি একজন ব্যক্তি হয়তো 10 থেকে 20 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেছেন, 12 ঘন্টা সময় দিচ্ছেন, আপনার মেধা বিনিয়োগ করছেন, এটা দ্বারা একটা কমিউনিটির প্রবলেম সলভ করে দিলেন। এটা হইতে পারে একটা মেডিসিনের দোকান, হইতে পারে একসেট্রা একসেট্রা, যেটাই হোক। তার মানে অ্যান্সারটা কি? আপনার অ্যাবিলিটি, আপনার স্কিল, আপনার ইনভেস্টমেন্ট, আপনার যোগ্যতা দিয়ে যখন আপনি একটা কমিউনিটির প্রবলেম সলভ করে দিবেন, দিস ইজ কল বিজনেস। আর যখন একটা কমিউনিটির মানুষ
মানে ধরেন একটা কমিউনিটিতে 50টা পরিবার আছে, 100টা পরিবার আছে, ওই কমিউনিটিতে একজন একদম হতদরিদ্র, খুব কষ্টে পড়ে গেছে, সে সবার কাছে হাত পাতলো, ভাই আমার চিকিৎসার টাকা নাই, আমার খাবারের টাকা নেই, আপনারা আমাকে একটু সাহায্য করেন। কমিউনিটির সবাই মিলে যখন একজনের প্রবলেম সলভ করে দিলে, এটার নাম ভিক্ষা। তাহলে ব্যবসার ভিক্ষা কি বুঝে আসছে আমাদের? দুইটাই বিপরীত। আপনি যখন অনেকের প্রবলেম সলভ করে দেন অর্থের বিনিময়ে, এটা বিজনেস। আর অনেকে মিলে যখন একজনের প্রবলেম সলভ করে দেয়, এটা ভিক্ষা। এখন আমি, সবাই আলহামদুলিল্লাহ ভালো করছেন, আমার রিয়েলাইজেশন হয়েছে অনেক বছর আগে, এই যে আমি ইন্স্যুরেন্স করছি, আমি যে কাউকে রিজেক্ট করছি না, আমার যে কোনো পার্সোনালিটি নাই, মানুষ যে আমাকে 10 জনের কাছে গেলে 8 জন আমাকে ফিরাই দিচ্ছে, যেই 2 জন করছে আমার সাথে ডিপিএস বা 5 কিস্তি বীমা, ওরা কি জেনে বুঝে শুনে করছে, না আমার উপরে সিম্পেথি দেখাইলো? আমি ব্যক্তিগতভাবে, আমি জসিম আমার নিজের কথা বলি, আমি অনেককে দেখেছি, তারা আমার অ্যাবসেন্সে এমন কথা বলেছে, আরে ছেলেটা আগে অনেক ভালো ব্যবসা ট্যাবসা করতো, অনেক বড় ব্যবসায়ী ছিল, এখন তো আসলে ব্যবসা ট্যাবসা নাই, এখন ইন্স্যুরেন্সে কাজ করে, যাক, আমি একটা বীমা করলে তার যদি একটু উপকার হয়, অসুবিধা কি? আমি টাকা পাইলে পাইলাম, না পাইলে নাই, বীমা কোম্পানি টাকা দেয় না না দেয়, তার তো একটু উপকার হইল। মানে আমি তাকে এত বড় সেবাতে এঙ্গেজ করেছি, সে এটা ফোকাস না করে সে মনে করতেছে তার বীমার কারণে আমার একটু উপকার হয়েছে। তার মানে হইল কি, আমি বীমা কর্মী, পুরা সমাজের লোক বীমা করার কারণে আমার কর্মসংস্থান তৈরি হয়েছে, আমার বেকারত্ব মোচন হয়েছে। এটা কি ব্যবসা হইল ভাই? ব্র্যান্ডিং না থাকার কারণে, পার্সোনাল রিজেকশন ফর্মুলা না থাকার কারণে। আজকে আমরা এই সিক্রেট কোডগুলো শিখবো, কিভাবে আপনার ব্র্যান্ড তৈরি হবে, কিভাবে এই মেকানিজম গুলো আপনি করতে পারেন। লোকজন আপনার কাছে আসবে ইনশাল্লাহ, আপনার কাছে আসবে ভাই। ডাক্তারও তো অর্থের বিনিময়ে মানুষকে সেবা দেয়, ইঞ্জিনিয়ারও তো অর্থের বিনিময়ে মানুষকে সেবা দেয়, আইনজীবীও তো অর্থের বিনিময়ে মানুষকে সেবা দেয়। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী এদের মতোই তো আমার পেশা। আমার পেশাটা তো কনসালটেন্সি পেশা। কই মানুষ তো ডাক্তারকে ব্লেম দেয় না, ইঞ্জিনিয়ারকে দেয় না। তার মানে সামথিং রং কোথায়? আমার মধ্যে। এটাকে আমরা আইডেন্টিফাই করবো, আসেন। আহ, আসেন আমরা নেক্সটে চলে যাই। পার্সোনাল ব্র্যান্ডিং অ্যান্ড স্মার্ট রিজেকশন। এখন আসেন, আপনারা একটু হ্যান্ড রিচ করবেন বা কমেন্টে জানাবেন। এটা আমি বিগত 6 মাস থেকে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপরে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি যিনি এস এম আরিফুজ্জামান স্যার, স্যারের কাছে কোচিং নিচ্ছি। তো এটাকে বলে মুড মিটার। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানে মানুষের মুড। এই যে আমরা বলি অনেক সময় খুব হাস্যোজ্জ্বল থাকি, আবার অনেক সময় খুব গোমরা মুখে থাকি, এটা আমাদের মুড। যে বলে না, আরে আমার মুড এখন খুব খারাপ, এই মুডের একটা মিটার আছে। কি মিটারটা জানেন? ধরেন আপনি ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখতেছেন, 5 জন হইল ব্রাজিলের সাপোর্টার, 5 জন আর্জেন্টিনার সাপোর্টার, একই ঘটনা, 2 জনের মুড 2 রকম হয়ে যায়। হঠাৎ করে ধরেন ব্রাজিল আর্জেন্টিনা জালে গোল ঢুকাই দিল, ব্রাজিলের সবাই চিৎকার চেঁচামেচি করতেছে, চিৎকার দিয়ে উঠে, মানে পুরা উল্লাস, মানে তার মুড একদম হাই ভোল্টেজে। আবার ওই একই ঘটনার কারণে আর্জেন্টিনার সমর্থকদের কি অবস্থা? তার মুড একদম লো ডাউনে। এখন রিজেকশনটা হইল কিছুটা এরকম। ধরেন আপনি যখন কোনো ব্যাপারে, যে কোনো একটা ব্যাপারে আপনি কাউকে রিজেক্ট করেন, আপনার মুড থাকে খুব, মানে আপনার ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, আপনি রিজেক্ট করে দিলেন। একজন আসছে, ভাই আমার এটার দরকার নাই, ভাই আমি এটা নিব না, আপনি রিজেক্ট করে দিলেন। তখন আপনার মুড কেমন থাকে? আর আপনাকে যখন কেউ রিজেক্ট করে দেয়, আপনি কারো কাছে কিছু একটা দাবি দাবা নিয়ে গেলেন, একটা বিষয় নিয়ে গেলেন, সে আপনাকে রিজেক্ট করে দিল, তখন আপনার কাছে কেমন লাগে? তো রিজেকশন প্রত্যেকের জন্যই অপমানজনক, প্রত্যেকের জন্যই একটু খারাপ লাগে, হীনমন্যতায় ভোগে মানুষ রিজেকশন। আর যে রিজেক্ট করে, সে কিন্তু একটা প্রাউড নিয়ে রিজেক্ট করে। হয়তো এখন এখানে অনেক ডেফিনেশন আছে, অনেকে অহংকারের কারণে রিজেক্ট করে, আমরা নেগেটিভ সেন্সে যাচ্ছি না।
ক্লিয়ার বিষয়টা? তো এই রকম অনেক বিষয় আছে যেটাতে এখন আসেন, এই যে রিজেকশন যে করে সে অলওয়েজ একটু ইগুতে থাকে, ফ্রাউডে থাকে, তার মধ্যে একটা ইয়ে থাকে, কিন্তু যাকে রিজেক্ট করে তার এখানে দেখবেন একদম হার্ট, হৃদয় ভেঙে চারখার হয়ে গেছে তার, এইরকম একটা অবস্থা, হৃদয় ভাঙার মতো আর কি। তো যাই হোক, এখন এইবার আমি ইন্স্যুরেন্সের কর্মী, আমাকে রিজেক্ট করলে আমার খারাপ লাগবে, কারণ এটা সিস্টেম, এটাই সিস্টেম, এটাই নিয়ম। এখন আসেন, 36টি জীবন বীমার মধ্যে সোনালী লাইফের অন্যতম বৈশিষ্ট্য কি? শক্তিশালী রিজেকশন প্রক্রিয়া। এটা তো আমরা এতক্ষণ আলোচনা করেছি যে এজেন্ট নিয়োগের ক্ষেত্রে কি করে সোনালী লাইফ মানুষকে রিজেক্ট করে, যেই কোনো লোক চাইলে এখানে এজেন্ট হইতে পারে না। আজকে যে সোনালী লাইফ বাংলাদেশে একটা ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, এই ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার অনেকেই অনেকগুলা কারণ অনুসন্ধান করে, বলে যে ভাই সোনালীতে ইআরপি, 7 দিনে ক্লেম, ডিউ ডেটে ম্যাচুরিটি। আমি আজকে আপনাকে বলি, এটার একমাত্র সিক্রেট কি, গোপন চাবিটা হচ্ছে রিজেকশন, রিজেকশন, রিজেকশন। আজকে সোনালী যদি কোনো কিছু রিজেকশন না করে গণহারে সবাইকে এফে করতো, গণহারে সবার পলিসি অ্যাকসেপ্ট করতো, সোনালী 7 দিনে ক্লেম, ডিউ ডেটে ম্যাচুরিটি, দেখতেন কি পরিমাণ ফেক পলিসি, কি পরিমাণ এখানে আপনার ইন্স্যুরেন্সের বহির্ভূত এমন এমন কর্মকাণ্ড ঘটতো, এগুলার বিচার সালিশ করতে করতেই কোম্পানির দশা শেষ হয়ে যাইতো। তাইলে কোম্পানি যে কোয়ালিটিফুল বিজনেস করতেছে, ওই রিজেক্ট করে রাইট পার্সনকে রিক্রুটমেন্ট করার কারণেই তার ব্যবসাটা কোয়ালিটিফুল। এতটুকু হয়েছে রিজেকশনের কারণে, সে যাকে তাকে অ্যাক্সেস দিচ্ছে না। তো এটা আমরা ধরে নিলাম। এখন আসেন, তাহলে সোনালী একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমি কি? হু ইজ আই এম? আমি কে? আমি কি? আমিও তো বিজনেসম্যান। সোনালী গভর্নমেন্ট থেকে লাইসেন্স নিয়েছে, আমিও তো গভর্নমেন্ট থেকে লাইসেন্স নিয়েছি বৈধ বীমা কর্মী হিসাবে। 1500 টাকা লাইসেন্স ফি দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড করার লিগেল অথরিটি তো, অথরাইজ পার্সন তো আমি। তাহলে কোম্পানির যেমন রিজেকশন প্রক্রিয়া আছে, ফার্স্ট রিজেকশন প্রক্রিয়া চেকিং ফিল্টার, ফার্স্ট রিজেকশনের ফিল্টারটা তো আমি। আমি যদি কোয়ালিটি এনশিওর করি, আমি যদি কিউসিটা ঠিক মতো করি, আমি যদি কাকে নিব আর কাকে নিব না, এই রিজেকশন প্রক্রিয়াটা আমি যদি আগে অ্যানালাইসিস করে কোম্পানির কাছে দেই, তাহলে তো কোম্পানির ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে, আমার ব্যবসাটাও স্ট্যান্ডার্ড হয়ে যাবে। এইবার আসেন স্মার্ট রিজেকশন, এই বিষয়গুলো আজকে আমরা দেখবো। আসেন, আমরা যেতটুকু আলোচনা করেছি, এতটুকু আলোচনার মধ্যে আমরা কোর 2টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আপনাদের আলোচনাটুকু কেমন লেগেছে একটু সংক্ষেপে কমেন্টে জানান। একটু সংক্ষেপে একটু কমেন্টে জানান। এটা কি আপনার কাছে গ্রহণযোগ্য বা আপনার বিজনেসের জন্য ইম্প্যাক্টফুল যেই আলোচনাটা, এটা কি আপনার জন্য আসলে কার্যকর কিনা, এরকম মনে হচ্ছে কিনা, একটু কমেন্টে জানান। গুড। একজন লিখছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার লাগছে, অসাধারণ, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস, আলহামদুলিল্লাহ। গুড, গুড। হ্যাঁ, আহ, আপনাদের খুবই ইন্সপায়ার্ড হচ্ছি। সবাই এখন সবাই এত পজিটিভ লেখলে আপনারা দুই একজন আমারে রিজেক্ট করেন না। এই যে আজকে সকাল থেকে আমাদের গ্রুপ থেকে আমি কিন্তু প্রায় 50-এর মতো লোককে রিজেক্ট করে দিছি, মানে রিমুভ করে দিছি। এখনো গ্রুপে অনেক পরিমাণে লোকজন রিকোয়েস্ট পাঠাই রাখছে, কিন্তু কমিউনিটিতে তো এঙ্গেজ করতে পারতেছি না, এত বেশি লোককে জায়গা দেওয়া যাচ্ছে না। আম, আসেন, ধন্যবাদ সকলকে।
বিমা পেশায় সফলতার জন্য বেশি মানুষের কাছে পলিসি বিক্রি করার মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে এটা কি, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক, বিশ্বাস, সঠিক মানুষ নির্বাচন করার খেলা। এখন আমাদের এখানে দুই ধরনের লোকের সাথে ফাংশন করি আমরা। এখন আসলে কোর হইল একটা শ্রেণী। বিমা পেশার দুইটা ফাংশন, একটা হচ্ছে ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে এজেন্ট ফাংশন। আমরা যারা ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার আছি, আমাদের কাজ হচ্ছে বিজনেস এক্সপানশন করা, মানে ছড়াই দেওয়া ব্যবসাটাকে, অনেক মানুষকে এখানে এঙ্গেজ করা সেবার মাধ্যমে। সেবার সিস্টেমের সাথে স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা, পারিবারিক আর্থিক নিরাপত্তা, এটার সাথে মানুষকে এঙ্গেজ করা, এটা হচ্ছে আমাদের কাজ। আর কোম্পানির কাজ হচ্ছে কমিটমেন্ট অনুযায়ী মানুষের সার্ভিস, মানুষের প্রফিট, এগুলার নিশ্চয়তা দেওয়া এবং এটা সঠিক জায়গায় বিনিয়োগ করা, পুরো প্রক্রিয়াটাকে কোম্পানি ঠিকভাবে মেনটেন করবে। এটা হচ্ছে কোম্পানির ফাংশন, বিজনেসটা আনার ফাংশন হচ্ছে আমাদের। এখন আসেন, দুই জায়গাতেই কিন্তু দীর্ঘমেয়াদী সম্পর্ক লাগে। একজন ব্যক্তি ধরেন 1,000 টাকার একটা ডিপিএস করেছে, এই ব্যক্তিটাও তো ন্যূনতম 10 বছর সম্পর্ক কন্টিনিউ করার পরে প্রফিট সহ তার রিটার্ন পাবে, ঠিক না ভাই? আনসার্টেনলি যদি মাঝখান দিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, আমরা সেই আলোচনাতে যাবই না। ঠিক আছে, এই যে একজন মারা গেলে টাকা পাবে, সেই আমরা ওই আলোচনাতে যাবই না। আমরা মূল আলোচনা হচ্ছে, একজন ব্যক্তি আমার সাথে যখন প্রস্তাবপত্র ফিল আপ করেছে, কোম্পানিতে প্রিমিয়ামের টাকা জমা দিয়েছে, ওই মুহূর্ত থেকে সে কোম্পানির সাথে এঙ্গেজ। ন্যূনতম তাকে রিলেশনটা ধরে রাখতে হবে কতদিন? 10 ইয়ার্স। 10 বছরের নিচে তো পলিসি নেই। এর উপরে যা আছে 10 বছর, 15 বছর, এরকম হোয়াট এভার। এইবার আসেন, এখন হঠাৎ করে কোনো সম্পর্কের ব্যক্তি কি আমার সাথে পলিসি করে? না, আমিও দীর্ঘমেয়াদী একটা সম্পর্কের মধ্য দিয়েই একটা লোকের কোম্পানির সাথে এঙ্গেজ করতে হয়। তাহলে দেখেন, দুইটাই একটা লং টার্ম রিলেশনের রেজাল্ট। হয়তো আমার সাথে আপনার, এখানে ধরেন আ- আবুল হোসেন ভাই আছে বা আরো অনেকেই আছেন, আমার সাথে আপনাদের একটা লম্বা সময়ের সম্পর্ক আছে। আপনি আমাকে জানেন, আমি আপনাকে জানি। তো এই সম্পর্কের ভিত্তিতে যখন আমি আমার সিস্টেম সার্ভিস দেখলেন আপনার সাথে, আপনিও রাজি হইলেন যে ঠিক আছে, তাহলে আমার এটার জন্য আমি একটা শিক্ষা বীমা নিব বা একটা পেনশন বীমা নিব। তো আমার দীর্ঘমেয়াদী সম্পর্কের ভিত্তিতে আমি আরেকটা সম্পর্কের সাথে আপনাকে জড়াই দিলাম, কার সাথে? সোনালী লাইফের সাথে আরেকটা সম্পর্ক তৈরি করে দিলাম। এখন এই দুইটা সম্পর্কর ইয়েটাই কিন্তু দীর্ঘমেয়াদী। একটা দীর্ঘমেয়াদী সম্পর্কের ফসল আরেকটা দীর্ঘমেয়াদী সম্পর্ক ধরে রাখতে হবে। এক্ষেত্রে কোম্পানি যদি ফল করে, তাহলে আমার আর আপনার সম্পর্ক নষ্ট হবে। দেখেন, বাংলাদেশে অনেক বীমা কর্মী যাদের পরিবারের মধ্যে, সোসাইটির মধ্যে, বন্ধু মহলে ভালো ইমেজ ছিল, সুপার ইমেজ ছিল, বন্ধু বান্ধব এক কথায় তাকে বিশ্বাস করত, এইরকম অনেক লোক বীমাতে কাজ করার কারণে আজকে সমাজ ছাড়া, আজকে পলাতক। কেন? কারণ তার ইমেজ দিয়ে সে একটা ভুল কোম্পানিতে কাজ করেছে, ওই কোম্পানি থেকে প্রিমিয়াম নিয়ে কোম্পানিকে দিছে, এখন কোম্পানি কমিটমেন্ট অনুযায়ী ক্লেইমের টাকা দিচ্ছে না, ফুল ম্যাচুরিটির টাকা দিচ্ছে না। তাহলে কোম্পানি যখন সম্পর্কের ব্রেক করছে, আমার সাথে আপনার যে দীর্ঘমেয়াদী সম্পর্কটা, ওই সম্পর্কটার সাথে সাথে কি ক্লোজ। বুঝে আসছে বিষয়টা? তাহলে দুইটা সম্পর্ক ইম্পর্টেন্ট। আমার সাথে আপনার সম্পর্কটা যেমন ইম্পর্টেন্ট, আপনার সাথে কোম্পানির সম্পর্কটা ইম্পর্টেন্ট। এখন দুইটার মধ্যে মিডল পজিশনে আমি। আর আমরা দায়বদ্ধতা নিতে হয় কেন? কারণ আমি আপনি যেহেতু বেনিফিশিয়ারি এখানে, এখানে আমি আপনি কিছু কমিশন নিচ্ছি, কিছু ফ্যাসিলিটি নিচ্ছি, এ কারণে আমার আপনাকে কিছু দায় নিতে হয়। তো আসেন, তাহলে এটা একটা কি? এটা একটা সঠিক মানুষ নির্বাচন করার খেলা। এখন আসেন, এই খেলাটাতে আমরা কিভাবে কি করব? আপনি যদি অধিক সংখ্যক পরিবারকে বীমার আওতায় আনতে চান, কর্মসংস্থান তৈরি করতে চান, দুইটা, আপনি একজনের কাছে পলিসি বিক্রি করলেন, ও আপনার ক্লায়েন্ট, ওখান থেকে কাউকে এজেন্ট করে ফেললেন, তাহলে তার একটা কর্মসংস্থান করলেন। এখানে দুইটা ফাংশনই আমরা কাজ করি। তাইলে আপনাকে কি করতে হবে? দুইটি বিষয় আয়ত্ত করতে হইলে পার্সোনাল ব্র্যান্ডিং এবং স্মার্ট রিজেকশন
স্ট্র্যাটেজি লাগবে। এখন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে অনেক কথা হয়েছে, সহজ সাবলীল ভাবে বলেছি, ব্র্যান্ড এটা একটা সাবজেক্ট, এটার উপরে মানুষ এখন পিএইচডি ডিগ্রি অর্জন করে। আমরা ব্র্যান্ডিং এর উপরে প্রাইমারি কিছু ধারণা নিয়েছি, আমরা বিভিন্ন টিউটোরিয়াল থেকে, চ্যাট জিপিটি থেকে আমরা ব্র্যান্ডিং এর উপরে প্রয়োজনে আরো শিখব, কোনো অসুবিধা নেই। কিন্তু স্মার্ট রিজেকশন প্রক্রিয়াটা কিরকম হবে, আসেন আমরা এটা একটু শিখি। পার্সোনাল ব্র্যান্ডিং মানে, এখানে কিছু একটু থিওরি দিয়ে দেই। মানুষ আপনাকে কেন বিশ্বাস করবে, এটার হোয়াইয়ের অ্যান্সারটাই মূলত পার্সোনাল ব্র্যান্ডিং। ধরেন আপনি ঘুরে ফিরে এফএক্স এর জুতা পরেন, কেন? কেন আপনি শুধু এফএক্স এর জুতা পরবেন? এই কেনর অ্যান্সার কিন্তু দুনিয়ার কারো কাছে না থাকুক, আপনার কাছে আছে। আপনি কেন নির্দিষ্ট একটা কোম্পানির ওষুধ কিনেন, নির্দিষ্ট একটা কোম্পানি থেকে আপনি পাঞ্জাবি কিনেন, জামা কাপড় কিনেন, নির্দিষ্ট একটা ব্র্যান্ডের প্রোডাক্ট কিনেন, কেন? এটার অনেক অ্যান্সার আপনার কাছে আছে। এই অ্যান্সারগুলা কি? যে নির্দ্বিধায় মানুষ আপনাকে বিশ্বাস করে, কারণ মানুষ নিজে থেকে আপনার কাছে আসবে। এই ঘটনাগুলা ঘটবে কি কি হইলে, সেটা আপনাকে বলি। আপনি হয়তো 10 বছর আগে এই ব্র্যান্ডের বাটা, এফএক্স বা লোটো, হোয়াট এভার যেটাই হোক, আপনি জুতা কিনেছেন। কিনার পরে আপনার কাছে প্রথম অনেক মার্কেটিং টার্গেটিং করে সে জুতাটা বিক্রি করেছে। তো আপনি আগেও অনেক দোকান থেকে জুতা কিনেছেন, ওদের সাথে এই ব্র্যান্ডের কম্পেয়ার করছেন, তুলনা করছেন, যে না প্রাইস, কোয়ালিটি, লংজিভিটি, দাম, এটা ডিজাইন, কোয়ালিটি, এবং এটা কতদিন সার্ভিস দিছে আপনাকে, এই সব কিছু ক্যালকুলেশন করে দেখছেন যে না আগের গুলার থেকে তো এটা ভালো। তো আপনি সেকেন্ড আরেকবার কিনতে গেছেন, সেকেন্ড বার কিনেও কি হয়েছে, আপনি তো জিতছেন। থার্ড আবার কিনতে গেছেন, তাও আপনি জিতছেন। এইরকম হইতে পারে 1 বছর, 2 বছর, 3 বছর, আপনি প্রতারিত হন নাই, আপনি ধোঁকার শিকার হন নাই, আপনার সাথে তারা মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই। এরপরের থেকে আপনি এখন আর একা যান না, আপনার ওয়াইফকে নিয়ে যান, মা বাবাকে নিয়ে যান, ছেলে মেয়েকে নিয়ে যান, ফুল পরিবার সহ আপনি ওখানে যান। দেখেন সেলটা হয় তিনটা স্ট্র্যাটেজিতে। প্রথমে হয় টেস্ট, তারপরে ট্রাস্ট, তারপরে অ্যাকশন। কয়টা বললাম, কয়টা? কমেন্টে লেখেন সবাই। প্রথমে টেস্ট, তারপরে ট্রাস্ট, তারপরে অ্যাকশন। টেস্ট, প্রথমে আমরা স্বাদ নেই। এই যে বাসায় ওয়াইফ পাক শাক করতে গেল, আগে কি নেয়? তরকারির একটু ঝোল নিয়ে স্বাদ নেয়, লবণ একটু কম হয়েছে না বেশি হয়েছে, না ঠিক আছে। ধরেন ঠিক আছে, মানে ট্রাস্ট, তার আস্থা চলে আসছে যে না মেজারমেন্ট ওকে, আর কিচ্ছু করা লাগবে না, পাক চলতে থাকুক। পৃথিবীর প্রত্যেকটা অ্যাকশনে প্রথম হয় টেস্ট। আপনি আগে একটু পরীক্ষা করেন, কারেন্ট সুইচে আছে না না আছে, স্ক্রু ড্রাইভার দেন ওই যে ইয়ে দিয়ে, কারেন্ট আছে কিনা, টেস্টার দিয়ে যদি দেখেন যে কারেন্ট আছে, আপনি এটার মধ্যে হাত দিবেন না, কেয়ারফুল হয়ে যাবেন। আগে টেস্ট করেন, টেস্ট করার পরে যদি টেস্টের রেজাল্ট পজিটিভ আসে, আপনার ট্রাস্ট, বিশ্বাস বেড়ে যায়। তো আপনি যখন টেস্ট করছেন যে কোনো একটা প্রোডাক্টকে, দেখেন সোনালিতে আমরা প্রথম পলিসিটা ম্যাক্সিমামই 1,000 টাকার নিছি, টেস্ট করছি, টেস্ট। আমি 2,000 টাকার নিছি, টেস্ট করছি। প্রথম 2,000 টাকা জমা দেওয়ার 20 দিন পরেই 24,000 টাকা জমা দিলাম, মানে 2,000 টাকা জমা দিছি, আর যখন সার্ভিস পাইছি তখন আমার মধ্যে ট্রাস্ট চলে আসছে। তখন আর 24,000 টাকা জমা দিতে আমার কোনো ভয়ভীতি হয় নাই। এখানে আপনারা অনেকেই আছেন, 1,000 টাকার একটা পলিসি, আমার টিমের একজন আছে ম্যানেজার, উনি 1,000 টাকার একটা পলিসি আমি ওনাকে বিক্রি করাইছি, উনি ওই 1,000 টাকা আমার দেয় নাই। বহু কষ্ট করে ওনার থেকে ডকুমেন্টস নিছি, অ্যাপ্লিকেশন আইডি বের হয়েছে, বলি স্যার টাকা জমা দেন, দেয় না উনি 1,000 টাকা। পরে যাই হোক আমরা নিজের পকেট থেকে টাকা দিলাম, দিয়ে বললাম যে এবার সার্ভিস টার্ভিস বুঝি, যদি ভালো মনে হয় তাহলে চালান। এই ওনার টেস্ট লাগাই দিলাম, টেস্ট লাগানোর পরে উনি যখন সোনালী সার্ভিস পাইছে,
ওনার নামে আর ওনার ওয়াইফের নামে পরবর্তী বছরই মাত্র 37টা পলিসি নিছে, 37টা পলিসি দুইজনের নামে নিছে, হাজব্যান্ড ওয়াইফ। এন্ড বলেন কেমনে পসিবল? ওই যে যত, কারণ বয়স বেশি হইলে তার বেশি পলিসি নিতে পারবে না। বাচ্চাদের নামে শিক্ষা বীমা, পেনশন বীমা, 5 কিস্তি বীমা, হজ বীমা, যা যা নেওয়া গেছে ঘুরে ফিরে সবগুলা পলিসির টেস্ট নিছে, এক একজনের নামে 10 12টা 13টা করে নিছে। তাহলে আমি প্রথমে একটু টেস্ট লাগাই দিছি, টেস্ট লাগানোর পরে তার ট্রাস্ট চলে আসছে। ট্রাস্ট যখন তার বিল্ড হয়ে গেছে, এখন তো সে অ্যাকশনে। এখন আমাকে জিজ্ঞেস করারও আর তার টাইম নেই। এখন উনি কাজ করতেছে, পলিসি বিক্রি করতেছে, নিজেও করতেছে, আর ভয় ভীতি নাই। চোখ বন্ধ করে আপনি জাস্ট এই আমার ফর্মুলাটা আপনি করে দেখেন। প্রথমে টেস্ট, টেস্টে যদি টিকে যান ট্রাস্ট তৈরি হয়, ট্রাস্ট তৈরি হওয়ার পরে এরপরে ডু অ্যাকশন। তো আমরা যখন টেস্ট না করাই মানুষকে ট্রাস্টের দিকে নিয়ে যাইতে চাই, অ্যাকশনের দিকে নিয়ে যাইতে চাই, দিস কনসেপ্ট ইজ ভেরি রং। তখন মানুষ আমাকে আপনাকে সন্দেহ করে, এটা তো এখানে ধান্দাবাজি করতে আসছে, এ তো আমার পক্ষের লোক না। সে মনে করে আমি মার্কেটিং করতে আসছি। তো আসলে ব্র্যান্ড তৈরি হয় এই ফর্মুলায়। ব্র্যান্ড যখন ট্রাস্ট হয়ে যায়, এই ট্রাস্ট হওয়া মানে ব্র্যান্ড ভ্যালু তৈরি হওয়া। এরপরে মানুষ, এইবার অ্যাকশন। মানুষ শুধু আমার সাথে লেনদেন করতে থাকে, কাজ করতে থাকে, আর তার মধ্যে কোনো কনফিউশন থাকে না। ক্লিয়ার বিষয়টা? তো এখন যখন এটা তৈরি হয়ে যাবে, এখন একটা মানুষ কেন আমার সাথে বীমা করবে? কেন সে আমাকে বিশ্বাস করবে? আমার প্রিভিয়াস হিস্টরি কি? আমার সাথে কত মানুষ কাজ করে? আমি কি মিথ্যা কথা বলছি, প্রতারণা করছি, ধোঁকা স্বীকার করছি কাউকে? না না না। আমার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে, ইয়েস তৈরি হয়েছে। তখন ঘটনাটা কি ঘটবে? একটি শক্তিশালী পার্সোনাল ব্র্যান্ড যেভাবে কাজ করে, মানুষ নিজে থেকেই তখন আপনার কাছে আসবে, নিজে থেকেই। আমরা অনেক সময় বলি যে ভাই, এত লোক পাবো কই? বলি না অনেক সময় যে এত বীমা করার জন্য এত লোক কই পাবো? আজীব একটা বিষয়। আগামীকালকে ট্রেনিংটাতে দেখবেন এটার মানে, এটার মিরাকেল এমন কিছু থিওরি আগামীকালকে আজিম স্যার আপনাদের সাথে আলোচনা করবে। ওই লাইনে যাব না, এটা আপনাদের জন্য আকর্ষণ থাকুক। তো এটা হচ্ছে বিষয়। আপনি নিজেকে প্রশ্ন করেন, মানুষ আপনাকে কোথায় পাবে? 20 কোটি মানুষ এই দেশে, এখনো 1 কোটি মানুষের বীমা হয় নাই। মানুষ আপনাকে কোথায় পাবে? আমাকে কোথায় পাবে মানুষ? হোয়ার ইজ মাই, আমার পজিশন কি, আমার মার্কেট ভ্যালু কি, আমার ব্র্যান্ড ভ্যালু কি? মানুষ ডাক্তারকে কোথায় পায়? মানুষ ইঞ্জিনিয়ারকে কোথায় পায়? মানুষ লয়ারকে কোথায় পায়? মানুষ টিচারকে কোথায় পায়? এর থেকে গুরুত্বপূর্ণ সার্বজনীন প্রয়োজনীয় বিষয় নিয়ে আমি বিজনেস করি। আমি মানুষকে খুঁজতে যাব কেন? মানুষ আমাকে খুঁজবে। তাহলে আমার মার্কেটিং পজিশন নাই, মানুষ আমাকে চিনে না, জানে না, আর বলতেছি আমি কার কাছে যাব? হাস্যকর বিষয়। এই ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে লেগে থাকেন, এই পুরো বিষয়টা, এই কনসেপ্টটাই আপনাদের চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আসেন, এরপর কি বিক্রি সহজ হয়ে যাবে, কোনো পুশ সেল করা লাগবে না। এই যে মানুষের হাত পা টিপে, ভাই করেন না ভাই, আপনি একটা বীমা না করলে ভাই আমার বউ না খাই মারা যাবে, আমার ছেলে মেয়ে লই আমি একদম হতদরিদ্র হয়ে যাব, এত কাকুতি মিনতি করায় বীমা বিক্রি করা লাগবে না ভাই। এই ফলো আপ টলো আপ এত থিওরি লাগবে না। পুশ সেলিং লাগবে না ইনশাল্লাহ, মানুষ আপনার কাছে আসবে আল্লাহ রহমতে। আপনি এজেন্ট না, আপনি অ্যাডভাইজার হয়ে উঠবেন। আমরা তো এখন এজেন্ট, সবাই এজেন্ট, কিন্তু আমার পেশাটা অ্যাডভাইজরি পেশা। অ্যাডভাইজার কি কারোর দরজায় দরজায় যায় না ভাই, যাওয়া লাগবে না ইনশাল্লাহ। আমরা ওই রকম একটা ফ্রেমওয়ার্ক, সিস্টেমেটিক ডেভেলপমেন্ট ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। দীর্ঘমেয়াদী একটি টিম ও নেটওয়ার্ক তৈরি হবে ইনশাল্লাহ যখন মানুষ আপনার কাছে আসবে। এবার আসেন স্মার্ট এফএ সিলেকশন।
তাহলে ভাই আমার এফএ সিলেকশন ভালো হইতে হবে, আমাকে এগুলা শিখতে হবে, এফএ কেও শিখাইতে হবে, নাহলে আমরা এটা কেমনে বলবো? এক নম্বরে আমরা কিছু কোয়ালিটি দেখবো লোকের, কারণ আমরা অনেক সময় বলি না যে ছাগল দিয়ে কি হাল চাষ করা যায়? এই যে আমরা যারে তারে এফএ বানাইতে যাই, যারে তারে এফএ বানাইতে যাই। গত 2 বছরে আমি আমার টিম থেকে 200-র অধিক এফএ কে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি, 200-র অধিক। মানুষ শুধু এফএ করার জন্য ঘুরে। আর আমরা আগে ভুলবশত যে ভুল মানুষগুলার এজেন্ট করেছি, এখন ওদেরকে হাত পা ধরি ধরি, ভাই এই পেশা তোমার জন্য না, তুমি এখানে টিকবা না, তোমার জন্য এটা হবে না ভাই, তুমি অন্য পেশায় চলে যাও। মানুষকে এইভাবে বুঝাই শুনাই এখন আমরা বের করে দিচ্ছি। কি দরকার প্রোফাইল ভারী করার? তাহলে কিছু কোয়ালিটি দেখবো, কি এক নম্বরে রেসপন্সিবিলিটি তার আছে কিনা, দায়িত্বশীলতা তার কেমন, 2 নম্বরে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, আর্থিক সচেতন কিনা সে। আমরা অনেক মানুষকে সিলেকশন করি মোবাইলে জুয়া খেলে, বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি করে, এটা করে সেটা করে, মানে দুনিয়ার যত অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত। আমরা মনে করি এই সমস্ত লোক আমার এখানে আনলে মনে হয় বড় নেটওয়ার্ক হয়ে যাবে, এ মনে হয় দুনিয়ার মানুষের কাছে পলিসি টলিসি বিক্রি করে বেশি কিছু একটা করবে। ভাই আপনি বোকার স্বর্গে বাস করছেন, আপনার ব্যবসা যেটুকু হইতো ওটুকু সে নষ্ট করে দিবে। এই ব্যক্তি তো ফিনান্সিয়ালি সচেতন না, এ তো বৈধ কোম্পানি অবৈধ কোম্পানি কিছুই বুঝে না। সে ইন্স্যুরেন্স হইল সচেতন মানুষের জন্য, ইন্স্যুরেন্স হইল সচেতন মানুষের জন্য, অসচেতন মানুষের জন্য না। লং টাইম ভিশন, দীর্ঘমেয়াদী ভিশন আছে কিনা? ম্যাক্সিমাম লোক দেখি এখানে অস্থির, মানে 1 মাস টিকার স্থিরতা নাই, কোনো ধৈর্য নাই, একদম অধৈর্য। এই অধৈর্য টাইপের। আগে তার প্রিভিয়াস হিস্টরি কি, কত কোম্পানি চেঞ্জ করছে, কি কি করছে না করছে, এগুলার ডেটা খুঁজবেন। কোনো অস্থির লোকেরে এই ইন্ডাস্ট্রিতে অ্যাড করাবেন না। বিশ্বাসযোগ্যতা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। এগুলা দেখে টেকে তারপরে ইয়ে করেন। শেখার মানসিকতা আছে কিনা, এই একটা জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ, এই জায়গাটাতে একদম আপনি জিরো টলারেন্সে থাকবেন। ধরেন একজন আসলো যে ভাই আমার টিমে, এমন অনেক লোক আসছে আমার টিমে, এফএ হিসাবে মাসে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা সেল করছে অ্যাভারেজে মাসে। তার বন্ধু মহল পরিবার নিজের ব্যক্তিগত অনেক টাকা টুকা ছিল, আত্মীয় স্বজনের চ্যানেল বড় ছিল, এক একটা পলিসি করাইছে 10 লাখ 20 লাখ টাকার করে এই রকম। কিন্তু সে শুধু ট্রেনিং এ আসে না, প্রোগ্রামে আসে না, বিশ্বাস করেন ইউনিট ম্যানেজার হইছে, এইরকম একটা লোকের আমি টিকে রাখতে পারিনি, শুধু ট্রেনিং এ অনীহা। এবং এরা যতটুকু বিজনেস করবে ততটুকু আপনাকে ফেইন দিবে, ব্যথা দিবে, যন্ত্রণা দিবে। আপনি এদের দ্বারাই অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন মানুষের কাছে, কারণ এরাই পেশায় টিকবে না। আর ওই সমস্ত পলিসির দায়ভার আসি পড়বে আপনার ঘাড়ে। তাহলে ভাই শেখার মানসিকতা না থাকলে তৈরি করেন, যদি শেখার মানসিকতা তৈরিও না হয় শুরু থেকে রিজেক্ট করে দেন, দরকার নাই। আসেন স্মার্ট রিজেকশন স্ট্র্যাটেজি, কৌশলগতভাবে কিভাবে না বলবেন। আমরা অনেক সময় মনে করি না বললেই মনে হয় মানুষ আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। আমরা এই না বলতে না জানার কারণে মা বাবার কাছে ছোট হই, ছেলে মেয়ের কাছে ছোট হই, ওয়াইফের কাছে ছোট হই, বিজনেস পার্টনারদের কাছে ছোট হই। আপনি যদি না বলতে না পারেন তাহলে আপনি, না বলতে না জানা বেশিরভাগ মানুষ মুনাফেক, এটা আপনারা জানেন। এরা দুমুখী নীতি, মানে লজ্জায় কাউরে না বলতে পারে না। ধরেন আপনার ঘরে বউ আছে, আপনার অফিসের এক কলিগ আপনারে খুব পছন্দ করলো, মেয়ে কলিগ, এখন আপনি তো কাউরে মুখের উপরে না বলতে পারেন না। এখন এই অবস্থায় সে আপনার প্রস্তাব দিলে আপনি যদি ওইটাও অ্যাকসেপ্ট করে বসেন, কি দশাটা হবে আপনার বলেন? আপনি যদি মুখের উপরে না বলতে পারেন, এই মেয়ে বেয়াদব কোথাকার, আমার ঘরে বউ আছে, আমি বউ রাখি বুঝি তোমার সাথে পরকিয়া করব। হ্যাঁ, আপনি যদি রিজেকশনই না বুঝেন তাহলে তো আপনি দুই নৌকার মধ্যে পা দিবেন। আমাদের বহু মানুষ
ইন্স্যুরেন্সও করে আবার এমএলএমও করে, এটা করে সেটা করে, মানে একটার সাথে আরেকটার গোলাই ফেলায়। সে তার সব কিছু লাগবে, সে কোনো কিছুকে হারাইতে চাচ্ছে না, না বলতে জানে না। এইরকম অনেক ক্ষেত্রে ভাই, অনেক ক্ষেত্রে আমরা স্মার্ট ভাবে না বলার কৌশল না জানার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হই, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হই। যেতুটুকু আলোচনা করেছি, কথা বলেছি, হয়তো অনেকেই কষ্ট পেয়ে থাকতে পারেন। একটু কমেন্ট বক্সে জানান আসলে কি এগুলো আপনার কাজে আসছে কিনা, এই আলোচনাগুলা, আমাদের অ্যানালাইসিসটা। এই যে আমরা, এটা একটা ভিন্ন অ্যানালাইসিস, আমরা এটাকে ইন্স্যুরেন্সের সাথে অ্যাড করেছি। আসলে কি আপনার কাছে মনে হয় এই সাবজেক্টটা এটার সাথে কানেক্টেড? একটু কমেন্ট বক্সে একটু জানান, 2 মিনিট সময় দিলাম সবার সাথে, একটু কপারেশন করেন। গুড গুড, গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আহ, অনেকে লিখছেন খুবই চমৎকার। হ্যাঁ, আপনার কাছে ভালো লেগেছে, ধন্যবাদ। হুম, আমরা ট্রেনিং এর শেষে একটু সময় নিব। আমরা আপনাদের থেকে আজকে ট্রেনিং এর বিষয়ে কিছু কনভারসেশন করব, আমরা ওপেন ডিসকাশন করব, আপনাদের থেকেও কিছু শুনবো ট্রেনিং এর আর আলোচনা। তখন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা জানার থাকলে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ সবকিছু। আহ দ্যাটস গুড। আসেন, এই এই লাস্ট পার্ট আমাদের ট্রেনিং এর এখনকার, যে এই এই আলোচনা এখন যেটা করব এখান থেকে আমরা ব্রেক নিব না, শেষ করব। খুব মনোযোগ সহকারে আলোচনাটা নিবেন। তো আসেন, কৌশলগতভাবে না বলতে জানতে হবে, ঠিক আছে? এখন ধরেন আপনার কাছে টাকা নাই, এমন একজন আপনার কাছে টাকা চাইলে আপনি জানেন আপনি টাকাটা দিতে পারবেন না, আপনি বলবেন ভাই চেষ্টা করতেছি, একটু অপেক্ষা করেন দেখতেছি। আসলে আপনি জানেন আপনার কাছে নাই, আপনি অ্যারেঞ্জ করতে পারবেন না বা তাকে দিবেন না, আপনি না বলতে পারতেছেন না। এই জায়গাটাতে আমাদেরকে স্ট্রং হইতে হবে। আমরা অনেক সময় মনে করি শুধু ইয়েস, হ্যাঁ, 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 না, 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 নার মধ্যে বিজনেস, নার মধ্যে কোয়ালিটি। দেখেন, আমরা যে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাটা শুরু হয়েছে না দিয়ে, রিজেকশন দিয়ে। লা মানি না, প্রথমেই আপনি বলতেছেন নাই। লা ইলাহ, কোনো ইলাহ নাই, কোনো খালেক নাই, কোনো মালেক নাই, কোনো রাজ্জাক নাই, কেউ নাই। লা, লা মানে কি? ক্লিয়ার করে ফেলা, একদম সাফ করে ফেলা, পাক করে ফেলা, পবিত্র করে ফেলা। লা নাই, প্রথম বাক্যটা হচ্ছে নেগেটিভ, নাই, রিজেক্ট। সব কিছুকে রিজেক্ট করলাম, পৃথিবীর সব কিছুকে আমি রিজেক্ট করলাম, ত্যাগ করলাম। ইলাহা ইল্লাল্লাহ, কাকে ছাড়া? একমাত্র আল্লাহ ছাড়া। ধরেন এই ঘরের মধ্যে অনেক ময়লা, তাহলে আমার প্রথম কাজটা কি? আমি যদি এই ঘরে ঢুকতে চাই, বাস করতে চাই, আগে তো এই ঘরটাকে পরিষ্কার করতে হবে, তারপরে না পরিষ্কার ঘরের মধ্যে আল্লাহকে ঢুকাইতে হবে, ঠিক না? তো ভাই, রিজেকশন ইজ এ আর্ট, এটা একটা আর্ট। কিন্তু আপনি যদি বিজনেসম্যান হন, আপনার রিজেকশন আপনার জন্য। আপনি যদি সেলসম্যান হন, আপনি সারা জীবন রিজেক্ট হবেন, সারা জীবন রিজেক্ট হবেন, সারা জীবন রিজেক্ট হবেন। সেলসম্যানরা কাউকে রিজেক্ট করতে পারে না, বিজনেসম্যান আরেকজনকে রিজেক্ট করতে পারে। কারণ বিজনেসম্যান মালিক। বিজনেসম্যান কি? আমরা ম্যাক্সিমাম সেলসের ট্রেনিং করি। আরে ভাই, আমি বিজনেসম্যান, আমি বিজনেস ওনার, আমি সেলসের ট্রেনিং করে কি করব? পৃথিবীর প্রত্যেক বিজনেসম্যান সেলসম্যান, আর পৃথিবীর কোন সেলসম্যান বিজনেসম্যান হইতে পারে না।
বিবিএ তে শিখায় দ্য গ্রেট সেলসম্যান ইজ এ গ্রেট লায়ার, যে যত বড় সেলসম্যান হইতে চায় সে তত বড় মিথ্যুক হইতে হয়। আসেন তো আমরা এরকম আরো অনেক কিছু করব ভাই। আপনি বিজনেসম্যান হন, বিজনেস অ্যাটিটিউড ধারণ করেন, আপনি মানুষকে রিজেক্ট করবেন। সোনালী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সে আমাকে রিজেক্ট করে, আপনাকে রিজেক্ট করে, কাস্টমারকে রিজেক্ট করে, এফএ কে রিজেক্ট করে। আমি আপনি যখন বিজনেসম্যান হব, আমি আপনিও মানুষকে রিজেক্ট করব, স্মার্ট ভাবে রিজেক্ট করব, স্মার্ট ভাবে। আসেন তাহলে রিজেক্ট মানে কি? কাউকে ছোট করা না, সত্য তুলে ধরা, বাস্তবতা তুলে ধরা, এটার নাম হচ্ছে রিজেকশন। যে ভাই দেখেন আপনার ডায়াবেটিস, আপনার নামে যদি বীমাটা হয় তাইলে আপনি তো এই বীমা চালাইতে পারবেন না। আপনি মিথ্যা কথা বলে বীমা নেওয়া যাবে না এখানে, আপনার বীমাটা লিয়েন করে দিবে। বা আপনার ডায়াবেটিসের এই মাত্রা না, এই মাত্রায় বীমা হবে না ভাই, আপনি টাকা পাবেন না তো। আর আপনি যদি মিথ্যা কথা বলেও বীমাটা নেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর আমি তো এই কাজ করব না। এইরকম 50টা লোকের রিজেক্ট করেন আপনি, 50টা লোকের, ওই 50টা লোক আপনারে 500 কাস্টমার দিবে। বুঝেন? যদি আপনি যাকে তাকে বীমা করান, বলবে ভাই এটা একদম থার্ড ক্লাস একটা লোক। আর যদি আপনি মানুষকে রিজেক্ট করা শিখেন, একজন আসি বললো যে ভাই আমাকে 5,000 টাকা করে একটা ডিপিএস করেন, আপনি দিবেন ধমক, গে মিয়া তুমি কামাও কত, তোমায় কি করো, তুমি 2,000 টাকা করে ডিপিএস নাও, আগে এটা 6 মাস চালাও, যদি দেখি যে না তুমি এটারে 6 মাস ভালো মতো চালাইতে পারতেছো, তাইলে আমি তোমার আরেকটা করাই দিব, যাও। কিন্তু ওই লোক বলতেছে ভাই আমি 1,000 টাকার উপরে দিতে পারবো না ভাই, আমার তো ইনকাম নাই, কষ্টে মষ্টে রিক্সা চালাই। আপনি বলতেছেন আরে বেটা রিক্সা চালাচ্ছে এলাই তো তোর 5,000 করতে হবে। বুঝে আসছে বিষয়টা? আপনি কাস্টমারের পক্ষের লোক হন, আমরা সেলসম্যান হয়ে যাই, বিক্রি করতে চাই সব সময়। ও বলবে যে ভাই আমারে এই একটা এটা বীমা দেন, বলবে না ভাই তুমি এটা নিও না, এত টাকা তোমার চালাইতে কষ্ট হবে, তুমি আরো কম টাকা নাও, এটা 6 মাস চালাও, তারপরে আপনি তাকে কন্ট্রোল করেন। টেস্ট করান, আগে কি করান? টেস্ট করান, তার ট্রাস্ট তৈরি হোক, তাকে পরামর্শ দেন, অ্যাডভোকেসি সে করবে। বলেন যে ভাই তুমি তো একটা বীমা নিছো, যাক আলহামদুলিল্লাহ, এখন তোমার সেকেন্ড কাজ হচ্ছে বাংলাদেশের মধ্যে পুরুষদের অ্যাবসেন্সে সবচাইতে কষ্ট যন্ত্রণাদায়ক জীবনযাপন করে আমাদের মা বোনেরা। তুমি দুইটা ছেলে নিয়ে মারা যাবা, অ্যাক্সিডেন্ট হবা, কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবা, পুরা পরিবারের দায় ভার তোমার ওয়াইফের ঘাড়ে থাকবে। তারও তো স্বাস্থ্য ঝুঁকির আর্থিক নিশ্চয়তা দরকার, তারও তো পারিবারিক প্রোটেকশনের দরকার, দরকার না? আল্লাহ না করুক তোমার অ্যাবসেন্সে এই তোমার বোঝাটা তো সে বহন করবে। তার নামে একটা বীমা করাই দাও, তার বীমাটার মধ্যে সিআইসি দাও, ডব্লিউপি দাও, ইপিএ দাও। এইভাবে মানুষকে অ্যাডভোকেসি করবেন। আসেন, রিজেকশন মানে আপনার সময় ও এনার্জি বাঁচানো। আপনি যত বেশি রিজেক্ট করবেন তত বেশি আপনার সময় বাঁচবে, এনার্জি বাঁচবে। কিভাবে বাঁচবে? আপনি যখন এভারেজ পিপলের সাথে চলবেন, ওই 50 জনের সাথে মিশা 5টা বীমা করবেন, তাহলে বাকি 45 জনের সাথে অনর্থক সময় দিলেন, শ্রম দিলেন, ইনভেস্ট করলেন। ইয়েস অর নো বলেন তো? কিন্তু যদি আপনি রিজেকশন ফর্মুলা শিখে যান, তাহলে আপনার কাছে লোকজন আসা যখন শুরু হবে, আপনার আর সময় নষ্ট হবে, টাকা নষ্ট হবে, এনার্জি নষ্ট হবে? ডেফিনেটলি নট। আসেন, কেন রিজেকশন দরকার? সময় সীমিত, এনার্জিও সীমিত। ভুল মানুষকে সময় দিলে সঠিক মানুষ হারাবেন। আপনি যখন ভুল ভাল লোকের পিছনে সময় দিবেন, দেখবেন এখন ভাই আমাদের দেশে এই বীমা কোম্পানি, এমএলএম, এটা সেটা আইসা আমরা যাদেরকে গেস্ট মনে করি, তারা আমাদের থেকে ডাবল পোংতা।
পোংটা শব্দ বুঝেন? পোংটা। আচ্ছা, সরি মাই ল্যাঙ্গুয়েজ ভাই, আমি বলি আমি কোনো ট্রেনার না। আমার দেখবেন নামের আগে পরে কোনো ট্রেনার ডেজিগনেশন নাই, কিচ্ছু নাই। আমি খুব একদম ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি কথা বলা পছন্দ করি। ঠিক আছে, এবং আমার কথার মধ্যে আঞ্চলিকতা আছে, এটা সেটা আছে। আমি নিজেরও মানে আমি আমার মতোই, ব্যাস, এক্স্যাক্টলি যেরকম। আমাদের কাস্টমার আমাদের থেকে বেশি পোংটা। আমরা যখন কাউরে ইনভাইট করি, সে হয়তো আগে আরো 3টা কোম্পানির বীমা কোম্পানির এজেন্ট, কিন্তু সে কয় না, আপনার কাছে স্বীকার করে না। সে কয় যে মুরগি একটা পাইছি, এ দাওয়াত দিলেই তো ইম্পেরিয়ালে নি খাওয়াবে, রেস্টুরেন্টে খাওয়াবে, আগে 2-4 মাস খাই নেই। ঠিক আছে, ও আপনাকে এমন ভাঁজ দিবে সেমিনারে গেলে, ভাই এটা তো সেই রকম, আরে ভাই আমার তো একটা 10 লাখ টাকার তাহলে 5 কিস্তি বিমা নেওয়ার দরকার। আপনি তো চিন্তা করতেছেন দিল মে দুসরা লাড্ডু ফুটা হ্যায়, এলফেন লিবে চকলেটের মতো আর কি। ঠিক আছে, তো আপনি চিন্তা করতেছেন এই গেস্টের 1 বছর খাওয়াইলে তো অসুবিধা নাই। একবার খাওয়াইলে হয়তো কত খাওয়াবো, 200 টাকা। 50 বার খাওয়াইলে তো 5,000 টাকা বা 10,000 টাকা যাবে। এর যদি 10,000 টাকার 1 লাখ টাকার বিমা হয়, আমার ইনকাম হবে কত? দেখেন, আপনি কিন্তু এই ক্যালকুলেশন করি তারে খাওয়াইতেছেন খাওয়াইতেছেন খাওয়াইতেছেন। এরপরে দেখবেন আস্তে আস্তে সে কিন্তু মুড মিটার বুঝে, যে কয়দিন খাওয়ার পরে আস্তে আপনার থেকে সে 5 কাঠি সরে যাবে। এবং এই টাইপের লোকজন আমি আমার সোনালিতে আমি দেখছি। কিছু লোক আমার টিমের কিছু লোকের এইভাবে বলত পাইছে আর কি, ঠিক লাঞ্চের আগ টাইমে ফোন দিত, একদম টাই টুই পরা, একদম শার্ট প্যান্ট ইন করা হামবাবুর মতো। মানে আশেপাশে বিভিন্ন এমএলএম কোম্পানিতে এডি কাজ করে, সকাল থেকে মানুষের পিছে পিছে দৌড়ায়। আর দুপুরে খানার টাইম হইলে চিন্তা করে জসিম ভাইয়ের একটু ফোন দেই, আর নাহলে জুয়েল ভাইয়ের একটু ফোন দেই। আচ্ছা যাই একটু ভাঁজ টাঁস দিয়া দুপুরের লাঞ্চ টাইম পেরিয়ালে করে আসি, অসুবিধা কি? আপনি মার্কেটিং করেন, আপনার আমার উপরে মার্কেটিং করার বহু জানু পাবলিক পড়ে রয়েছে। ভাই রিজেকশনটা বুঝেন, কোয়ালিটি বুঝেন, আর কিচ্ছু লাগবে না, ইনশাল্লাহ স্মার্ট ব্যবসা হবে। তাহলে ভুলভাল মানুষের পিছনে সময় দেওয়া যাবে না। ঠিক আছে, আসেন কিভাবে কৌশলে না বলবেন, এটার স্ট্র্যাটেজি কি? রেসপেক্টফুল রিজেকশন। ধরেন একদম সম্মানের সাথে, সম্মানের সাথে একজন ব্যক্তি আসলো, আপনি ধরেন একটা সেমিনার আয়োজন করছেন 100 জনকে নিয়ে। এখন এই 100 জনের মধ্যে আম, আপনি কিছু লোকের এফে বানাবেন। এই যে একজন লেখছে, স্যার আমার সাথে এরকম হয়, মানে এইরকম আমরা এখানে যারা ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার আছি, আমাদেরকে যে লোকজন প্রতিনিয়ত বলদ বানাচ্ছে, ওই যে কমেন্টে লিখতেছে লোকজন। ঠিক আছে, তো এখন আসেন রেসপেক্টের সাথে কিছু মানুষকে রিজেক্ট করবেন। মানে যাদের কজটা রিয়েল, মানে এরা ফেক লোক না। ধরেন একজন মানুষ, তার টাকা আছে, এইজ আছে বা সবকিছু ঠিক আছে, আপনি একটা পুশ সেল করলে ঠিক একটা বড় পলিসি সেল করতে পারেন, কিন্তু দেখলেন যে লোকটা অসুস্থ। তাকে বললেন যে ভাই আসলে সরি, আমাদের এখানে তো এইভাবে আপনাকে পলিসিটা দিতে পারলে আমার কাছেই ভালো লাগতো। আপনার কাছে একটা পলিসি বিক্রি করা আমাদের জন্যই সম্মানের ছিল। আপনার কিন্তু সরি আমরা পারতেছি না, এই কন্ডিশনে তো আমাদের। এখন সে বলল ঠিক আছে, এটা বললাম না, না ভাই এইভাবে আমরা করি না। তখন দেখবেন এই রকম যদি কাউরে রেসপেক্টের সাথে রিজেক্ট করেন, সে প্ল্যান বি আপনাকে দিবে, অল্টারনেট ওয়ে সে আপনাকে দিবে। মানে ওই লোক মনে মনে চিন্তা করবে, আরে বীমা কোম্পানির লোকজন টাকা নিতে চায় না, বীমা কোম্পানির এজেন্ট বীমা করাইতে চায় না, এটা তো আজীব পাবলিক, এ আসলো কোত্থেকে? তখন সে বলবে যে ভাই তাহলে আমার নমিনি দেন, আমার ওয়াইফের নামে পলিসিটা দেন। এটা আপনি বলার দরকার নেই, এটা সে বলবে। আপনি রিজেক্ট করবেন, সে অল্টারনেট ওয়ে দেখাবে। আপনি প্ল্যান দেখানোর পরে যখন সে ভোটার আইডি বের করলো, আপনি দেখলেন যে আরে এর তো বয়স বেশি হয়ে গেছে, বয়স হয়ে গেছে 55 বছর, এত বয়সের লোকের বীমা দেওয়া যাবে? বলেন ভাই, দেওয়া যাবে? দেওয়া যাবে না। আপনি বললেন যে না ভাই সরি হবে না, সে আপনাকে প্ল্যান বি দিবে।
এই রকম এফএ করার ক্ষেত্রে, পলিসি সেল করার ক্ষেত্রে, আরো এরকম অনেক সিচুয়েশনে রেসপেক্টের সাথে কি বলবেন, রিজেক্ট করবেন। ওই লোক আপনাকে আরো ডাবল বেনিফিট দিবে। আসেন, কোয়ালিফিকেশন বেসড রিজেকশন। দেখেন আমাদের এখানে একজন গাড়ির ড্রাইভার, তার মাসে যদি 2 লাখ টাকাও ইনকাম হয়, সে শিক্ষা বীমা নিতে পারবে? গাড়ির ড্রাইভার, ইলেকট্রিশিয়ান নিতে পারবে? যাদের হাই রিস্ক প্রফেশন, এরা কোনো সহযোগী বীমা নিতে পারবে? সিআইসি, ডব্লিউপিপিএ নিতে পারবে? পারবে না। তার মানে তার টাকা আছে, এইজ আছে, সুস্থতা আছে, কিন্তু তার প্রফেশনের কোয়ালিফিকেশনে দুর্বল। এখন ভাই, শিক্ষিত হইলে কি মানুষ হাই সোসাইটির হয়? অনেক সময় অনেক ভালো বংশের, ভালো ইমেজের কম শিক্ষিত লোকও কি হয় না উপরে? হয়তো। এইরকম অনেকে আসলো যে আসলে ভালো, ভালো ফ্যামিলির, ভালো বিজনেস করে, কিন্তু মেট্রিক পাসই করে নাই। এখন সে এখানে কাজ করতে চাচ্ছে, ইন্টার পাস করে নাই, শুধু মেট্রিক পাস লোকও নিবেন না। ঠিক আছে, এই তাকে বিনয়ের সাথে যে ভাই আপনার এই কোয়ালিফিকেশনে তো আমাদের এখানে একটু রেস্ট্রিকশন আছে, বিশেষ করে আমার টিমে আমি এই কোয়ালিটিটা খুব করি, আপনাকে এফেক্ট করতে পারলে বা কাজ করতে পারলে আমাদের জন্য ভালো লাগতো। এই তো আপনি দেখেন আপনার ফ্যামিলিতে একটু হাই কোয়ালিফাইড যদি কেউ থাকে, তাহলে আমাকে একটু সাজেস্ট করতে পারেন। বুঝছেন টেকনিক? শোনা গেছে? স্যারেরা হ্যালো, আপনাকে বলছি, এই যে ভাই আপনাকে আপনাকে শোনা যাচ্ছে? আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আসেন, কিছু কিছু রিজেকশন করতে হয় ডিলে, মানে এখনই ইয়েস নো বলবেন না, একটু ডিলে করবেন, সময় নেবেন। গ্রাহক প্রশ্ন করলো বা ক্লায়েন্ট প্রশ্ন করলো, আপনি বলবেন যে ভাই, কাইন্ডলি আপনি আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি একটু অফিসে বিষয়টা জানি। দেখবেন, আলেম হওয়ার অন্যতম বৈশিষ্ট্য কি জানেন? আলেম কাকে বলে? আলেম শব্দের অর্থ জ্ঞানী না? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহেকে মানুষ যদি 100টা প্রশ্ন করতো, উনি 90টা বলতেন ভাই আমি জানি না, ভাই আমি জানি না। জ্ঞানী ব্যক্তি কখনো বলে না যে আমি সব জানি। আলেম ওই ব্যক্তি যে ভাই আসলে এটা তো আমি জানি না, কাইন্ডলি আপনি একটু আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি আমার ওস্তাদের থেকে একটু জানি, আপনাকে জানাবো। বা আমার বাসায় কিতাব আছে, আমি কিতাবটা পড়ে আপনাকে জানাবো এটার মাসালাটা কি হবে, এটা শরীয়তের হুকুমটা কি হবে। ইনস্ট্যান্ট আপনার সাথে ফটর ফটর করবে না। জ্ঞানী মানুষের এইরকম কিছু সিমটম আছে। তো আপনিও এইরকম কিছু সিচুয়েশন আসবে যেখানে আপনি একটু সময় নেবেন, হয়তো আপনি জানেন যে এটার অ্যান্সার এটা, কিন্তু কনফিউশনে আছেন। কারণ এই ব্যক্তিটাকে অ্যান্সারটা দিলে আবার যদি এটা ভুল হইলে হইলো, তখন ওই সিচুয়েশনে ভাই সরি আসলে আমি ইনস্ট্যান্ট বলতে পারতেছি না, আপনি জাস্ট আমাকে একটু 2টা দিন সময় দেন, আমি আপনাকে ফোন করে জানাবো বা আপনার সাথে দেখা করে জানাবো এটার সলিউশনটা কি হবে, এটার এটা কি হবে, ওটা কি হবে। ওকে। আশা করি কৌশলগুলা বুঝে এসেছে আপনাদের। এই ট্রেনিংটা যখন আরো রিপিট অ্যান্ড রিপিট করবেন, ইনশাল্লাহ ইয়েস নো মেবি, এইভাবে আপনি কৌশল নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আসেন, ব্যালেন্স, সেল ভার্সেস সিলেক্ট। সবাইকে সেল করতে গেলে আপনি ক্লান্ত হবেন, আর সঠিক মানুষকে সিলেক্ট করলে আপনি গ্রো করবেন। এটা তো আমরা বললামই, গোল্ডেন রুল, ডোন্ট চুজ পিপল, অ্যাট্রাক্ট দ্য রাইট পিপল। ঠিক আছে, ওই নিশ মার্কেট, সঠিক ব্যক্তিকে সিলেকশন করেন, তাহলে ব্র্যান্ডিং তৈরি হবে। আসেন, সেল কি? আমরা সবাইকে খুঁজছি না, সবাইকে আমার দরকারও নাই। আমরা সবাইকে খুঁজছি না, সবাইকে আমাদের দরকারও নাই। ভাই, 20 কোটি মানুষের দেশ, যেই দেশে 4-5 কোটি বেকার, শিক্ষিত বেকার, এর অভাব হবে? যেই দেশের 5 থেকে 6 কোটি মানুষ মধ্যম আয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে, মানে যেই পরিমাণ আয় করে ওই পরিমাণ আয় দিয়ে সংসার চলতেছে না, এদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষিত লোক।
হাই স্কুলের টিচার, কলেজের টিচার, ব্যাংকার, প্রবাসী, ম্যাক্সিমাম শিক্ষিত লোক। আপনার কর্মীর অভাব হবে না, পলিসির অভাব হবে না, একটু কোয়ালিটি বাঁচেন। আমরা সবাইকে খুঁজছি না, তাহলে কি করতে হবে? আপনি সেলসম্যান হলে কাস্টমার আপনাকে রিজেক্ট করবে, এটাই স্বাভাবিক। দুনিয়ার সব সেলসম্যানরা কাস্টমার রিজেক্ট করে। আপনি তো শুধু বীমা বিক্রি করেন, আর সারা দুনিয়ার মানুষ আপনার কাছে হাজার হাজার জিনিস বিক্রি করে। এই যে ধরেন, আমার কাছে একজনে টুপি বিক্রি করছে, একজনে চশমা বিক্রি করছে, একজনে মোবাইল বিক্রি করছে, একজনে ল্যাপটপ বিক্রি করছে, একজনে জামা বিক্রি করছে, এরপরে মাছ বিক্রি করে, শাক সবজি, জিনিসপত্র, হাজার হাজার জিনিস মানুষ আমার কাছে বিক্রি করে না, করে কি না? ইয়েস অর নো? আমার কাছে কেউ কিছু বিক্রি করতে আসলে আমি কি তারে দুলাভাই ডাকি, সাথে সাথে কিনে নেই? আরে ভাই, কি বলবো, 1 কেজি টমেটো কিনতে গেলে মানুষ যেভাবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে, 20 টাকা 25 টাকা জিনিস, 15 টাকা কেজি আলু কেনার সময় বাড়িওয়ালা, বাড়ির মালিক, 5 তলা 7 তলা বাড়ির মালিক যেভাবে আলু বাছে মনে হচ্ছে ডায়মন্ড বাইসতেছে। আপনি কি বলবেন বলেন, বলেন আমার। তো এখন এই হচ্ছে বিষয়। পৃথিবীর সব সেলসম্যানরে মানুষ রিজেক্ট করে, এটা মানুষের, এটা নেচার। আমরা যদি মনে করি আমরা সেলিং প্রফেশনে আছি, তাহলে আপনি কট খাইছেন। আপনি যদি মনে করেন যে আমি সেলসম্যান তৈরি করব, আমি বিজনেসম্যান। মোশাররফ করিমের একটা নাটক দেখছেন আপনারা সবাই? ফারুক আহমেদ আর মোশাররফ করিমের দুইজন কনভারসেশন করতেছে, কয় শুন, তুই যদি ফুটবল হস তাহলে সারা জীবন লাথি খাবি, আর যদি ফুটবলার হস তাহলে সারা জীবন লাইত্যাবি। এখন তোকে ডিসিশন নিতে হবে, তুই কি ফুটবল হবি না ফুটবলার হবি। ফুটবল হইলে সারা জীবন লাত্তি খাবি, আর প্লেয়ার হইলে সারা জীবন লাইত্তাবি। এরকম একটা ডায়লগ আছে, অনেক আগের নাটক, অনেকে দেখে নিতে পারেন আর কি। তো এখন আপনি যদি সেলসম্যান হন, সারা জীবন আপনি রিজেক্ট হবেন। আর যদি বিজনেসম্যান হন, আপনি আরেকজনকে রিজেক্ট করবেন। শুধুমাত্র আপনার মধ্যে ব্র্যান্ডিংটা ডেভেলপ করতে হবে। কি ডেভেলপ করতে হবে? ব্র্যান্ডিং। দ্যাটস এনাফ। চমৎকার কিছু একটা হবে ইনশাল্লাহ আমার আপনার দ্বারা, চমৎকার। তাহলে পার্সোনাল ব্র্যান্ডিং থাকলে আপনি যোগ্য ব্যক্তিকে খুঁজে নেবেন। ঠিক আছে। এখন আপনার মার্কেট, কমিউনিটি, এগুলোর জন্য আমরা অসাধারণ সব জিনিস তৈরি করেছি। দেখেন, বাংলাদেশের বীমা ইতিহাসে সরকারের একটা আইন আছে। আপনাদেরকে জাস্ট এই স্লাইডে কিছু কথা বলি। সরকারের একটা আইন আছে, 2014 সালে করা আইনটা। 72 ঘন্টা ট্রেনিং ছাড়া বিমাতে কেউ এজেন্ট হইতে পারবে না। এটা আপনারা জানেন? কে কে জানেন একটু কমেন্টে লেখেন তো, কে কে জানেন এটা? দুঃখের বিষয়, বাংলাদেশের 36টা বীমা কোম্পানির কেউ এই আইনটা মানে না। সরকারও মানে না, মানবে কোত্থেকে? সে আইন করছে, এত মানুষকে ট্রেনিং করানোর জন্য যে সেট আপ দরকার, ওই সেট আপ তো তারও নাই। কি ট্রেনিং দরকার? কি রকম ট্রেনিং হইলে পরে একটা মানুষ আর মার্কেটিং আজ থেকে 5 বছর আগে যে জায়গায় ছিল, 20 বছর আগে যে জায়গায় ছিল, এখন তো ওই জায়গায় নাই। বিজনেস এখন হয়ে গেছে সবচেয়ে বড় সায়েন্স। বিজনেসটাই এখন বিজ্ঞান। আমাদেরকে তো বিজনেসটা ওইভাবেই করতে হবে। তো এই জায়গাতে ইনশাল্লাহ আমি, আপনি, আমরা যারা আছি, আমরা এই বাংলাদেশের বীমা শিল্পের সর্বপ্রথম প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস, আমরা একটা কমিউনিটি ডেভেলপ করতেছি। এটা শুধুমাত্র একটা ট্রেনিং না, এটা একটা কমিউনিটি। বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্স নামে আমরা 5টা বেচ সফলভাবে সম্পূর্ণ করেছি। আমাদের 6 নাম্বার বেচের রেজিস্ট্রেশন চলতেছে। আমরা একটা কমিউনিটি বানাচ্ছি। এই কমিউনিটির লোকজন দিয়ে ইনশাল্লাহ আমরা পুরা বীমা ইন্ডাস্ট্রিটাকে একটা ব্র্যান্ড ভ্যালুওয়ালা, ব্র্যান্ডিং কিছু লোক আমরা তৈরি করব পুরা ইন্ডাস্ট্রির জন্য। আমাদের টার্গেট আগামী 3 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে বীমা শিল্পটাকে জিডিপিতে একটা পজিটিভ কন্ট্রিবিউটর হিসাবে আমরা আত্মপ্রকাশ ঘটাবো ইনশাল্লাহ। আমাদের অন্তত 50টা 100টা
একটু ভালো লেভেলের লোক দরকার। এখন আমার কোয়ালিটিফুল, যারা ব্র্যান্ড ভ্যালু বুঝবে, যারা আমার এই লিসেনটা নিতে পারবে, এই রকম লোকজনের কমিউনিটির জন্য আমরা এই ইয়েটা করতেছি আলহামদুলিল্লাহ। এখানে আপনি এমন এমন ট্রেনিং পাবেন, মানে এটা আসলে যারা আগে করেছেন, এক দুইটা বেচ যারা করেছেন ওনারা এটার ইয়ে, আমাদের ওয়েবসাইটে এটার ডিটেলস দেওয়া আছে, আমাদের লিঙ্কডইনে, ফেসবুকে, ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও ডকুমেন্টারি দেওয়া আছে। এক কথায় আনপ্যারালাল, আনপ্যারালাল। আমরা তিনটা শ্রেণীতে ভাগ করেছি একটা লোকের। এখানে আপনি এফএ না ইউএম না বিএম, আই ডোন্ট কেয়ার। আপনি যদি ব্রাঞ্চ ম্যানেজার হন সোনালী লাইফের, আপনি যদি ব্রাঞ্চ ম্যানেজার হন গার্ডিয়ান লাইফের, কিন্তু প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসে যদি আপনি কমিউনিটি মেম্বার হতে চান, আমরা তিনটা স্টেজে আপনাকে গুনবো। আপনার যদি ইনকাম 10,000-এর নিচে হয়, আপনার কোনো লেভেলই নেই, জিরো লেভেল। এখন ভাই, একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট তার মাসে 2 লাখ ইনকাম, আর একজন ব্রাঞ্চ ম্যানেজার তার মাসে 5,000 ইনকাম, পজিশনটা কার বেটার বলেন? আর এখানে পজিশনের উপরে কি কোম্পানি কাউরে 5 পয়সা দেয়? না সেলের উপরে দেয়, বিক্রির উপরে দেয়। তাহলে যেহেতু টাকাটা বিক্রির উপরে দেয়, আমার পজিশন দিয়ে তো কিছু যায় আসে না আমার। তাহলে আমাদের ফার্স্ট পজিশন, আপনার ইনকাম 10,000-এর নিচে আপনার জিরো লেভেল, আপনার কোনো লেভেলই নেই। আপ ইনকাম 1 লাখ টাকার ভিতরে হয়তো 90,000, 95,000, আপনি স্ট্রাগলিং পিরিয়ডে আছেন, মানে ব্যবসাটায় আপনি সাস্টেন করার জন্য, টিকি থাকার জন্য স্ট্রাগল করতেছেন। আপনার ইনকাম 2 লাখ টাকার উপরে, ধরেন আপনার ধারাবাহিকভাবে 2 মাস, 3 মাস, 5 মাস 2 লাখ, 2 লাখের উপর ইনকাম করতেছেন, আপনি মোমেন্টামে চলে গেছেন। মোমেন্টাম মানে ব্যবসা একটা গতিতে চলে গেছেন আপনি। আমাদের বেসিক কোর্সটা হইল স্ট্রাগলিং পিরিয়ডের জন্য। এখন আপনি 3 বার করেছেন বেসিক কোর্স, আপনার ইনকাম 1 লাখ হয় নাই, আপনি 4 বার করবেন। 4 বার করেছেন হয় নাই, 5 বার করবেন। 5 বার করেছেন হয় নাই, 10 বার করবেন। আপনি কমিউনিটি থেকে বেরোতে পারবেন না। আমরা এই কোর্সের মধ্যে এমন ফ্রেমওয়ার্ক রেখেছি, কেউ যদি এটা বুঝে, বুঝতে সময় লাগে জাস্ট এটা। ধরেন বাংলাদেশি মানুষ আর জাপানের মানুষের সাথে আমরা ছোটবেলায় আমাদের টিচাররা তফাৎ দিত। ধরো একজন বাঙালি আর একজন জাপানিজ, দুইজন সামনাসামনি দাঁড়াইলো। এখন একজন টিচার আসি বলল যে ওই সামনে 20টা চাউলের বস্তা দেওয়া আছে, এই 20টা চাউলের বস্তায় ট্রাকে তোলো। বাঙালি ব্যক্তিটা কি করবে? প্রথমে যাই একজনকে বলবে যে ভাই বস্তাটা আমার মাথায় উঠাই দেন, ঠিক না? সে চিন্তা করবে এই লোড আনলোড করি। আর জাপানি ব্যক্তিটা 5 মিনিট দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করবে যে কি একটা যন্ত্র আনা যায়, কিভাবে একটা কেরান বানানো যায়, যেন আমি মোটামুটি মাথায় না নিয়া 20টা বস্তার প্রয়োজনে 5 বারে 5টা 5টা করি ডাইরেক্ট ট্রাকে নিয়ে রাখতে পারি। তো এটা বুঝাইলাম এজন্য, আমরা এখানে আমাদের মেধা, আমাদের যোগ্যতা, বর্তমান টেকনোলজি সব কিছু দিয়ে কিভাবে একটা মানুষের প্রফেশনালিজম, ব্র্যান্ডিংটাকে ইস্টাবলিশ করা যায়, আমরা এইভাবে কমিউনিটি ডেভেলপ করতেছি। ইনশাল্লাহ এটা 3 বছরের একটা কোর্স, এই লেভেলের একটা বিজনেস তৈরি হবে। তো এটার জন্য আমরা বাংলাদেশের অর্থনীতি ডিপার্টমেন্টে একদম টপ লেভেলের অনেক লোককে এঙ্গেজ করেছি ট্রেনার হিসাবে। আমি তো আসলে ট্রেনার না, আমার একটা প্ল্যাটফর্ম তৈরি করছি ইনশাল্লাহ, যে প্ল্যাটফর্ম থেকে এটা আমার টিম, আমি নিজে ব্যক্তিগতভাবে, আপনারা দোয়া করবেন, 50,000 বীমা বিক্রি করার জন্য ওয়েবসাইট তৈরি করেছি। আপনাদের গ্রুপে দিয়েছি প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের ওয়েবসাইট, আপনারা ভিজিট করতে পারেন। আমি অ্যাট এ টাইম 5 লক্ষ কাস্টমারকে অ্যাট এ টাইম সার্ভিস দিতে পারবো কোম্পানির বাইরে গিয়েও, একদম ইআরপি সার্ভিস। ওই রকম ওয়েবসাইট বানাইছি। আপনারা সারা বাংলাদেশের যত বীমা কর্মী আছেন, আমাদের ওয়েবসাইট থেকে কাস্টমারকে প্রেজেন্টেশন করতে পারবেন। আমরা এইভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করছি প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের। এটার উপরে আমরা একদিন একটা আলাদা সেশন রাখবো, ওই দিন আর কোনো আলোচনা রাখবো না। আমাদের ওয়েবসাইট দিয়ে আপনি কিভাবে ব্যবসা করবেন এটাও আপনাদেরকে শিখাই দিব। ঠিক আছে, আমরা দেশ বিদেশ নিয়ে বিভিন্ন ফাংশন তৈরি করতেছি। তো আমরা একটা কমিউনিটি বিল্ড করতেছি বেসিক কোর্সে। এই কমিউনিটির থেকে
আলহামদুলিল্লাহ বিগত 5 ব্যাচে গার্ডিয়ান লাইফ, প্রগতি লাইফ, ডেল্টা লাইফ, ন্যাশনাল লাইফ, তারপরে এইরকম অনেক বীমা কর্মী থেকে আলফা লাইফ ইন্স্যুরেন্সের অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমাদেরকে খুব ভালো ভালো রিভিউ দিচ্ছে যে বস আজকে 2 বছর কাজ করি, 2 বছরে এতটা পলিসি সেল করেছি, কিন্তু আপনাদের 2টা কোর্স বা একটা কোর্সে অংশগ্রহণ করে 2 মাসের থেকে বেশি পারফরমেন্স আসছে। এবং এই বিজনেসটাকে আমি এখন এই প্ল্যানে করার প্ল্যান করেছি, চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। অনেকেই ব্যবসাটাকে দ্বিগুণ 3 গুণ পর্যন্ত ইনশাল্লাহ বৃদ্ধি করে ফেলেছেন, বিজনেসের ফ্রেমওয়ার্ক শিখতেছেন, স্ট্র্যাটেজি শিখতেছেন আমাদের এই কোর্সগুলা থেকে। তো এখানে আমরা ওই টাইপের লোককে চাচ্ছি যারা কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে, এমন লোক না যে একমবেশে আসলো করে টোরে এরপরে মানে অস্থির। অস্থির কোনো লোককে আমরা চাচ্ছি না, যারা একটু স্থিরভাবে দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের প্ল্যানে এটাকে নিতে চাচ্ছেন, এই রকম কিছু কোর লোককে আমরা চাচ্ছি, যাদেরকে ইনশাল্লাহ আমরা দায়িত্ব নিব একদম আলট্রা মডার্ন ট্রেনিং এর মাধ্যমে ইনশাল্লাহ। ঠিক আছে, আগামীকালকের যে সেশনটা, এটা আমি বলবো যে বাংলাদেশ বীমা ইতিহাসের এই প্রথম আনপ্যারালাল কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। আমাদের সৈয়দ মোহাম্মদ আজিম স্যার কালকে সেশনটি নিবেন, যে যারা মানে 3 মাস 6 মাস দৌড়াই অক্লান্ত পরিশ্রম করে হতাশ হয়ে গেছেন, মনে হয় আমার দ্বারা আর হবে না, আমি বলবো যে টেস্ট কেস হিসাবে, ওই যে টেস্টের পরে ট্রাস্ট, ট্রাস্টের পরে অ্যাকশন, কালকে আপনার টেস্ট কেস হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, কালকের এই সেশন আজিম স্যার নেবেন, আশা করি আজিম স্যারের এই সেশনে এগুলা থাকবে। আমাদের আলোচনা আজকে আমরা এখানেই শেষ করলাম। আমরা এখন আপনাদের থেকে একটু কিছু রিভিউ নিব। হ্যালো। আহ, জি, এখন আপনারা কথা বলতে পারবেন, একজন কথা বলেন। ওকে স্যার, ওকে। এই একজন কথা বললে বাকির একটু আনমিউট রাখতে হবে, নাহলে তো আবার সবারে ব্লক করে দিব, কোনো ডিস্টার্ব করা যাবে না। এই যে দেখছেন আপনারা জুমে আজকে ট্রেনিংটা সবাই মজা পাইছেন না? নিরবিচ্ছিন্ন ভাবে কোনো গ্যাদারিং গোলযোগ ছাড়া আজকে ট্রেনিং সেশনটা হয়েছে, ভাল লাগছে কিনা বলেন? ইয়েস স্যার। জি। তো আমরা এখানে নুরুন নবী ইউনিট ম্যানেজার, উনি হ্যান্ড রেজ করেছেন, আমরা ওনার থেকে সংক্ষেপে একটু শুনবো। জি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার আলোচনা হয়েছে। আমি প্রথম থেকে এই সম্পূর্ণ ভিডিওতে থাকার জন্য চেষ্টা করেছিলাম। মাঝখান দিয়ে একটু সমস্যার কারণে ভিডিও থেকে একটু বের এই ভিডিও অফ রাখছি। তো আলহামদুলিল্লাহ, আমি এই স্যার খুবই ভাগ্যবান আপনার টিমে এই কাজ করতে পেরে। আমি খুবই ভাগ্যবান। যেটা আপনি ওই যে বারবারই বলতেছেন যে আপনি ট্রেনার ন, তবে আমি এতটুকু বুঝি যে আপনি ট্রেনারদেরও ট্রেনার। এখানে ওই যে আমাদের আরেকজন সম্মানিত বিএম স্যারকে দেখা যাচ্ছে, দুলাল হোসেন স্যার। উনিও দেখলাম যে প্রথম থেকেই এই আপনার আজকে সেশনটা দেখতেছে। ইনশাল্লাহ চেষ্টা করব আগামী কালকে সেশনটাও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তবে আমি এই বেসিক কোর্স অফ লাইফ ইন্স্যুরেন্স এই আমাদের কোর্স থেকে প্রথম ব্যাচ থেকে পঞ্চম ব্যাচ পর্যন্ত আমি সম্পূর্ণভাবে ট্রেনিং অংশগ্রহণ করেছি। ইনশাল্লাহ ষষ্ঠ ব্যাচ তো আমি ট্রেনিং অংশগ্রহণ করব, এবং আমার টিমে যারা আছে ওরাও সবাই ইনশাল্লাহ অংশগ্রহণ করবে। আর আমি চেষ্টা করব আরো আমার যে সমস্ত গেস্ট আছে তাদেরকেও এই ট্রেনিং এ অংশগ্রহণ করানোর জন্য। খুবই চমৎকার হয়েছে। আর অন্যান্য অন্যান্য দিনের এই প্রোগ্রামের চেয়ে আজকের প্রোগ্রামটা খুবই চমৎকার হয়েছে, খুবই চমৎকার হয়েছে স্যার। ইনশাল্লাহ আশা করি আগামীকালকের এই ট্রেনিং সেশনটাও আরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ধন্যবাদ নবী ভাইকে। আমরা অনেকেই আনমিউট করে ফেলেছি, একটু কাইন্ডলি একটু মিউট করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, আমরা ওপ্পো একজনের এখানে, ওপ্পো কিন্তু ওনার নাম নাই, উনি হ্যান্ড রিচ করেছেন। একটু ভিডিওতে আসি বললে ভালো হয়, বলেন, আনমিউট করে বলেন। ওপ্পো, ওপ্পো কে? আচ্ছা, উনি আসছে না। আমরা আমাদের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার দুলাল হোসেন ভাইয়ের থেকে একটু শুনবো। জি, কাইন্ডলি আনমিউট করে একটু বলেন। জি, আনমিউট করেন দুলাল ভাই, আনমিউট করেন। আপনি আনমিউট করেন, আপনার তো ওই যে স্পিকার অফ, স্পিকারটা একটু অন করে বলতে হবে। আহ, আচ্ছা, আমাদের সম্মানিত জুয়েল মিয়া, আমাদের আরেকজন হ্যান্ড রিচ করেছেন, আমরা ওনার থেকে একটু শুনবো। জি, সবাইকে আনমিউট করা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জুয়েল ভাই, শুনছি। একটু ভিডিওতে আলহামদুলিল্লাহ আসি ভাইয়া। বললে আরো ভালো হইতো আহ, যদি ভিডিওতে থাকতেন। না, যাই হোক, আমি 8টা 45 থেকে আপনার মিটিং এ উপস্থিত ছিলাম। আলহামদুলিল্লাহ। আমার কাজের বয়স আপনি জানেন। আমি একই সাথে কাজটা শুরু করি, আমার কাজের বয়স 4 বছর 8 মাস। এই 4 বছর 8 মাসে অসংখ্য গুণীজনের ট্রেনিং করেছি। আলহামদুলিল্লাহ। এই মানে 8টা 45 থেকে 10টা 31 এই সময় পর্যন্ত আপনার প্রত্যেকটা কথা মন্ত্রমুগ্ধের মতো আমি শুনছিলাম, এবং আমার কাছে মনে হয়েছিল আজকের এই 2 ঘন্টা সময় আমার লাইফের শ্রেষ্ঠ সময়। এবং আমি অনেক বেশি আশাবাদী, আমার জি, টিমও অনেক বেশি আলহামদুলিল্লাহ। উপকৃত হয়েছেন আজকের ট্রেনিং থেকে। কারণ আপনার সর্বোচ্চ ছিল 187 জন, এবং আমার বিশ্বাস, আমি যদি ভুল না করে থাকি, 187 জনের মধ্যে আমার টিম 100+ হবে। আমার টিমের ছিল শুধুমাত্র। এটা আমার জন্য অনেক কংগ্রাচুলেশন, বড় পাওয়া। এবং কংগ্রাচুলেশন। আপনার আজকের এই সেশনের জন্য মনে হয় আমি অনেক বেশি উপকৃত হয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আপনার কোনো সেশন, আমি শুধু আমার টিম ম্যাক্সিমাম চেষ্টা করবো আপনার এই সকল প্রোগ্রাম আমি নিতে। এবং আমার কাছে মনে হয়েছে আসলে আপনার ওই যে আপনার একজন ইউনিট ম্যানেজার স্যার বলছেন যে আপনি আসলে ট্রেনার না, বারবার বলছেন। আমিও আজকে মানে মনে করলাম যে আসলে আপনি ট্রেনার না, কিন্তু আপনি ট্রেনার তৈরি করবেন, এবং আপনার মাধ্যমে পুরো ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে, এটা আমার বিশ্বাস। আপনি যে স্বপ্ন নিয়ে আপনার প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস বা আমাদেরকে যেভাবে আপনি গাইড করা শুরু করছেন, ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমরা সোনালীর বার্তা এবং ইন্স্যুরেন্সের বার্তা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিব। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জুয়েল ভাই, আবারও অসংখ্য শুক্রিয়া, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আমরা অনেক উজ্জীবিত এবং উৎসাহিত হয়েছি। জুয়েল ভাই আমার বড় ভাইয়ের মতন বলবো না, আমার বড় ভাই, এবং আমরা একই সময় বিজনেসটা শুরু করেছি। আমি ওনার কিছুদিন আগে জয়েন করেছি সোনালীতে, কিন্তু কাজটা প্রায় সেম টাইমে আমরা প্রফেশনাল হয়েছি। তো ভাই পারফরমেন্সের দিকে আমার থেকে অনেক অ্যাডভান্স এবং সুপার পারফর্মার আশা করি। এবং উনি খুব আন্তরিক, যে কোনো বিষয়ে আমাকে অনেক পরামর্শ দেয়। জুয়েল ভাইয়ের টিমে যারা জয়েন করেছেন আজকে, আপনাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ দুইটাই জানাচ্ছি। আচ্ছা, আমাদের মিলন শেখ, মিলন শেখ একজন বলতে চাচ্ছেন। মিলন শেখ, আচ্ছা, উনি মনে হয় আনমিউট করতে পারছেন না। আমাদের দুলাল ভাইকে আমরা একটু মিস করছিলাম। দুলাল ভাই যদি একটু আবার আনমিউট করে বলতেন। আপনার কিন্তু আনমিউট হচ্ছে না স্যার। আপনি হয়তো আমাদেরটা শুনছেন, কিন্তু আমরা তো আপনার কিছুই শুনছি না। এই হচ্ছে প্রবলেম আপনার। হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখন হয়েছে, এখন হয়েছে, এখন হয়েছে, এইবার বলেন। ওনার একটু ফাংশনে। হ্যাঁ, এবার হয়েছে। জি থ্যাংক জি ইউ। জি জি। আসসালামু আলাইকুম এভরিবডি। আসলে আজকের যে সেশনটা ছিল, আমি যদিও একটা হসপিটালে ছিলাম, ওই জায়গা থেকে আমি স্টে, যখন এ শুরু হয় প্রোগ্রাম শুরু থেকে এই পর্যন্ত ছিলাম।
প্রত্যেকটা কথাই হলো এখানে শিক্ষণীয়। বাট আমিও এখানে একটা সেশনে রেজিস্ট্রেশন করি, তাই মনে করছি রেজিস্ট্রেশন করে এখানে কি হবে। বাট এখানে আমি রেজিস্ট্রেশন করে যে জিনিসটা এখান থেকে জানতে পারছি, এরকম সুন্দর ট্রেনিং সোনালীতে মানে কেউ কল্পনা করতে পারে না। একটু আনপ্যারালাল কিছু এক্সাম্পল এখানে তৈরি হয়, যেমন যেখানে আমাদের মিজানুর রহমান স্যার কথা বলেন, আমাদের আজিম স্যার, সৈয়দ মোহাম্মদ আজিম স্যার আমাদের সকলের মেন্টর, স্যারের একটা সেশন থাকে, আমাদের এজিএম স্যার, ইমাম হোসেন স্যারের একটা সেশন থাকে। দেখেন, আপনার যদি একটা গেস্ট হেড অফিসে আসে, আপনি যদি জাস্ট ওকে একটু স্পেশাল ভাবে টেক কেয়ার করেন, ওনার পিছনে কিন্তু 1000 থেকে 1200 টাকা খরচ যায়, আপনি নিজে সহ যখন একটা এন্টারটেনমেন্ট করবেন। আর এখানে উনি নামে মাত্র একটা এন্ট্রি ফি রাখছেন, যেটা দিয়ে মনে করেন আমি হিসাব করছি ওনার একটা যে বই, ওই বইয়ের মধ্যে এত সুন্দর চমৎকার চমৎকার ইনফরমেশন। মনে করেন আমি বইটা পুরো প্রায় মানে 8-10 পাতা মনে হয় আর বাকি আছে। একটা বই দিচ্ছেন, তারপরে একটা ফ্যাট দিচ্ছেন, কলম দিচ্ছেন, তারপরে খুব সুন্দর সকালের নাস্তা, দুপুরের খাবার, সন্ধ্যার নাস্তা, তারপরে হলো আমাদের অফলাইনে যে মিটিং গুলা হয়, পাশাপাশি যারা এক্সামে পরীক্ষাতে এক্সাম দেয়, তারা সার্টিফিকেট, একটা সুন্দর একটা সার্টিফিকেট এখানে প্রোভাইড করে। আমি আজকে যারা আমরা এখানে পার্টিসিপেন্ট আছি, আমি সবাইকে বিনয়ের সহিত রিকোয়েস্ট করব, আপনারা অনেক জায়গাতে ট্রেনিং করছেন, আপনারা মিজান স্যারের ট্রেনিং যেমন আমরা সবসময় মিটিং এ নেই, তারও কিন্তু এখানে কথা বলেন প্রায় 1 ঘন্টার মতন। আপনারা সবাই এখানে আজকে যতজন আছেন, যদিও ওনার ইয়া সীমিত, সবাইকে রিকোয়েস্ট করব এখানে সবাই আমরা রেজিস্ট্রেশন করি। বাট এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। স্যার, আমার টিমেরও এখানে 7-8 জন লোক ছিলেন, আমারও 2জন ইউনিট ম্যানেজার ছিলেন, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ছিলেন। তো আপনাকে স্পেশাল থ্যাঙ্কস আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আমরা আসলে আপনার একটা কথা বলছেন যে আমি কোনো ট্রেনার না, আমার দিন যাচ্ছে, আমার যদিও আর 1 মাস হলে 4 বছর হবে, বাট আমি যে আপনার মধ্যে যে এতটুকু পটেনশিয়ালিটি আছে, এটা আমি স্যার আছে 3-4 মাস ধরে আপনার সাথে মিশার পর থেকে আমি বুঝতেছি। তো আপনার জন্য দোয়া রইলো, প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস, আমরা সবাই এটার জন্য মন থেকে দোয়া করব, যেহেতু এটা জরাজীর্ণ একটা সেক্টর। এই সেক্টরে উনি অক্লান্ত পরিশ্রম করে এই সেক্টরে উনি কাজ করে যাচ্ছেন। সৃষ্টিকর্তা ওনার এই প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসকে কবুল করুক। সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। জি। সবার ব্যবসায়িক সফলতা কামনা করে এখানে রাখছি। আসসালামু আলাইকুম আমার রহমতুল্লাহ। সম্মানিত মোবাইলে কথা কলিগ, বলছি এই কারণে। বড় ভাই আমার, একদম মানে খুব আন্তরিক। সব কাজে আমরা একসাথে গত 2 বছর একসাথে মিটিং করি, এজিএম স্যারের মিটিং একসাথে থাকি, মিজান স্যারের মিটিংও একসাথে দীর্ঘদিন ছিলাম। খুবই, এবং ভাই আপনারা শুনলে অবাক হবেন, উনি বাংলাদেশের লার্জেস্ট একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির অনেক বড় অফিসার ছিল, এবং কোম্পানি থেকে উনি গাড়ি মেনটেন করতো। ওনার, আমি যতটুকু যদি ভুল না বলি, ওনার যখন জব ছাড়ে, আমার মনে হয় 1,40,000 না কত জানি স্যারের বেতন ছিল। দুলাল ভাই এইরকমই ছিল মনে হয়, না? হ্যাঁ, এইরকম স্যালারি ছিল ওনার। তো ওই সময় যখন অফিসে আসতাম, আমি তখন ইউনিট ম্যানেজার ছিলাম, মিজান স্যারটা সহ আমরা স্যারের একটা রুমে 12 তলায় একাধিকবার তখন ওনার সাথে কথা বলেছি। তো ওই রকম একটা লাক্সারিয়াস ক্যারিয়ার, যেখানে ইনকাম ছিল, মোটামুটি একটা ভালো পজিশন ছিল, ওগুলাকে স্যাক্রিফাইস করে আলহামদুলিল্লাহ সোনালীতে আসছেন এবং এখানে সেবা দিয়ে যাচ্ছেন। মানুষকে স্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তার বিষয়ে অ্যাওয়ারনেস তৈরি করে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ পাক ভালো রিজিক দিচ্ছে। আমার একটা বিষয়ের উপর আমার একটা গবেষণা, এটা আসলে আমি তো গবেষক মানুষ না, জাস্ট কোনো একটা জিনিস যখন চিন্তার মধ্যে আসে, এটা নিয়ে ইনসাইডে কাজ করাটা আমি খুব পছন্দ করি। এটার ইনসাইডে কি আছে? সবাই তো সামনের সাইডটা দেখে, ফ্রন্ট সাইড দেখে। আমাদের দেশে ভালো কিছু হয় না কেন জানেন? প্রথম সমস্যাটা হচ্ছে আমাদের ড্রিমের সমস্যা। এখন বলবেন যে ড্রিমের সমস্যা কি? জাস্ট ছোট্ট 1-2টা এক্সাম্পল দেই আপনাকে। আমি পাবলিক ফাংশনে কাজ করি নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্স, আরো বেশি হবে। আমি মার্শাল আর্ট ক্লাব করি 2003 সালে। আমি মার্শাল আর্ট শিখাইতাম লোকজনকে, এবং আমার 6 সাল পর্যন্ত ক্লাবটা রানিং ছিল। এরপর আমি কাজে কামে ব্যবসা বাণিজ্যে জড়াই যাই, ওটার কন্টিনিউ করা হয় নাই আমার পক্ষে। তো
তো ওই থেকে সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন, পলিটিক্যাল সংগঠন, এরপরে ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ ব্যবসা, তো কত মানুষের সাথে মিশার সুযোগ হয়েছে আমার। যখন আমি মানুষকে জিজ্ঞেস করি ভাই আপনার স্বপ্ন কি, বা আমিও অনেক ট্রেনিং এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমাকে বলা হয়েছে আপনার 10টা ড্রিমের কথা লেখেন। তো কি ড্রিম লিখবো? আপনার গাড়ি, ল্যাপটপ, বাড়ি, কোন কোন দেশে ভ্রমণ করবেন, এটা সেটা, এগুলা লিখতে বলেন। আমি না 2007 সালের কথা বলি আপনাদেরকে, 7 সালে একজন একটা ফাইল দিয়ে বলল যে আপনি এই ড্রিমগুলার কথা লেখেন। তা আমার আশেপাশে অনেক লোক লিখতেছে যে আমার একটা ল্যাপটপ কিনবো, তখন ল্যাপটপ একটা ড্রিম ছিল, আজ থেকে 20 বছর আগে আর কি। এরপরে কি, মোটর সাইকেল কিনবো, এটা তার একটা ড্রিম। একটা প্রাইভেট কার কিনবো, এটা তার একটা ড্রিম। তারপরে আরো টাকা হইলে কি করব, সে একটা ডুপ্লেক্স বাড়ি করবে, এটা তার একটা ড্রিম। আমাকে এগুলা লিখতে বল, আমি না লেখছি বুঝছেন। লিখতে লিখতেই কিন্তু আমার নিজের কাছে নিজের খুব লজ্জিত মনে হয়েছে, মানে নিজে নিজে খুব অপমান বোধ মনে করছি। তখন কিন্তু আমার ধরেন দুপুরে খাবার টাকাও নাই এইরকম, কিন্তু আমি একটা গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, এগুলার জন্য কাজ করব মানুষ হিসাবে। আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানাইছে, ঠিক। এই আমার চিন্তা ভাবনা। তখন ধরেন ইন্টার পাস করছি মাত্র আর কি, ইন্টার পাস করছি এই টাইপের। তো আসলে বিষয়টা কি, পরে দেখলাম যে শুনেন, অবাক হবেন, কোনো ইলেকট্রিক মিস্ত্রি যদি বলে যে আমার একটা প্লাস, স্ক্রু ড্রাইভার, সিলাই রেঞ্চ, এগুলা কিনা আমার ড্রিম, আপনি এরে পাগল বলবেন না, হাসবেন না? হাসবেন কিনা বলেন? আরে বেটা, এটা তো তোর কাজ করার জন্য লাগবে, এটা ড্রিম হয় কেমনে? আপনি যদি একজন কৃষক হন, তো কৃষক হইলে আপনার নাঙ্গল লাগবে, আপনার এই কৃষি কাজ করতে যেটা যেটা লাগবে, এটা এটা কি আপনার ড্রিম, না এটা এটা আপনার টুলস, কোনটা? টুলস। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমার এই এসিটা, আমার ল্যাপটপ, এটা কি আমার ড্রিম, না এটা আমার টুলস? বলেন তো একটু, আপনারা আনমিউট করে বলেন তো। টুলস। এখন ভাই, আপনি মাসে 5 লাখ টাকা ইনকাম করেন, মানে কি আপনার হয়তো আন্ডারে 5,000 10,000 ক্লায়েন্ট আছে, 500-700 লোক আপনার সাথে কাজ করে। এই সময় গাড়িটা কি আপনার জন্য ড্রিম, বিলাসিতা, না এটা একটা টুলস? টুলস। আপনার 10 লাখ টাকা মাসে ইনকাম মানে কি, আপনার এখন আপনার বিশাল বড় বিজনেস ভলিউম, অনেক লোকের সাথে আপনার কাজ করতে হয়। এই টাইমে যদি আপনার বউ, আপনার ছেলে মেয়ে একটা ভালো পরিবেশে না থাকে, একটা ভালো স্কুলে, একটা সিকিউরেট জায়গাতে না থাকে, তাহলে আপনি আপনার পরিবার একটা ঝুঁকির মধ্যে পড়বেন না? ইয়েস। তাহলে নিজের সেফটি সিকিউরিটির মধ্যে রাখার জন্য, নিজের মাইন্ড ফ্রেশ করে কাজ করার জন্য একটা ভালো বাসার দরকার। এটা কি ড্রিম, না এটা টুলস? টুলস। আমরা এমন হইছি বুঝছেন, ড্রিম বুঝি না, টুলসও বুঝি না, সব টুলসেরে বানাইছি ড্রিম। এজন্য ইয়েস। আমাদেরকে দিয়ে বড় বিজনেস হয় না, ইনোভেটিভ কিছু হয় না। এখন আমার প্ল্যান যদি হয় একটা ফ্ল্যাট কিনা, যে রিয়েল এস্টেট কোম্পানির মালিক তার কত হাজার ফ্ল্যাট। আমার ড্রিম যদি হয় একটা গাড়ি কিনা, পৃথিবীতে কত হাজার হাজার গাড়ির ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, টয়োটা আছে, ফোর্ড আছে, এই কোম্পানি, টয়োটা কোম্পানির মালিকের কত গাড়ি। সে যদি ড্রিম দেখতো যে আমি জীবনে একটা গাড়ি কিনবো বড় হইলে, তার দ্বারা গাড়ির ফ্যাক্টরির মালিক হওয়া সম্ভব হইতো? অসম্ভব। তো আল্লাহ আপনারা তো এই টুলস কেনার জন্য পৃথিবীতে পাঠায় নাই ভাই। এই ড্রিম গুলা পরে আমার, এটা নিয়ে আমি ইনসাইডে কাজ করা শুরু করছি। তাহলে আমাদেরকে এই ড্রিম গুলা কারা দেখাচ্ছে? কোন ট্রেইনাররা, কোন বুদ্ধিজীবীরা আমাদের মাথায় এগুলা ঢুকাচ্ছে? এডি গবেষণা করতে করতে বের করি, দেখি ভাই, পৃথিবীতে যত লাক্সারি প্রোডাক্ট বিক্রির কোম্পানি আছে, ওরা সারা পৃথিবীতে মোটিভেটর ট্রেইনার তৈরি করে টাকা দিয়া। তারা সারা পৃথিবীর সেকেন্ড থার্ড জেনারেশনের লোকগুলারে ড্রিম দেখায়, তোমার ড্রিম হবে একটা গাড়ি, তোমার ড্রিম হবে বিদেশ ট্যুর, তোমার ড্রিম হবে বাড়ি। এখন এটার সাথে হাজার হাজার প্রোডাক্টের সম্পর্ক। আপনি একটা যদি ভালো বাড়ি করতে যান,
এই ভালো বাড়িতে আপনার অন্তত 5-10 হাজার ম্যাটেরিয়ালস লাগে, ওই ম্যাটেরিয়ালস তারা বিক্রি করে। আপনার জন্য যেটা ড্রিম তার জন্য সেটা প্রোডাক্ট, আপনারে ড্রিম দেখায় সে ওই প্রোডাক্ট বিক্রি করে। রাইট স্যার। ভাই এটা নিয়ে মানে এটার আলহামদুলিল্লাহ আমি পবিত্র কোরআনের থেকে একদম অ্যানালাইসিস করে একটা ট্রেনিং রেডি করেছি অনেক মাস আগে, টাচ ইউর ড্রিম বিল্ড ইউর বিলিফ, এই এই শিরোনামে। এবং এটা তৈরি করতে যাই পিএইচডি গবেষণা করছে যারা ড্রিম নিয়ে, যারা পিএইচডি থিসিস করছে, এই রকম কিছু লোকের গবেষণাও পড়তে হয়েছে আর কি। তো এইগুলা মিলাই জিলাই দেখলাম যে নিজের তো মাথার মধ্যে জিলাপির মতো প্যাঁচ লেগে গেছে, এই প্যাঁচ খোলার চেষ্টা করছি আর কি। তো এই রকম কিছু লোক দরকার যারা একটু দুর্দান্ত সাহসী। এখন ধরেন আমাদের এখানে তো অনেকে ফ্ল্যাট করে, এটা করে সেটা করে, আমি ভাই ফ্ল্যাটের ড্রিম না দেখি চিন্তা করছি আমি আজকে ধরেন 2 পয়সা কামাই, আজ থেকে 10-20 বছর আগে কি ইন্স্যুরেন্স করি এই ফারিস্ট কোম্পানিতে, ডেল্টা কোম্পানিতে মানুষ মাসে 20 লাখ 30 লাখ কামায় নাই? কামাইছে তো। আজকে তাদেরকে কেউ মনে রাখতেছে? না। এখন অনেকে কামাচ্ছে, 2 দিন পর এদেরকে কেউ মনে রাখবে না। কিন্তু আমরা যদি কিছু মানুষ এই ইন্ডাস্ট্রিটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, হ্যাঁ হয়তো আমার ইনকামের এখন 60-70% টাকা এখানে চলে যাচ্ছে, 60-70% টাকা আমার অনেকগুলা লোকের বেতন দিতে হয়, এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করে তারে বেতন দিতে হয়, ভিডিও এডিটিং যারা করে তাদেরকে বেতন দিতে হয়, যারা ওয়েবসাইট বানাচ্ছে এদেরকে টাকা দিতে হয়, এর বিভিন্ন ফাংশনে এই কন্টিনিউ এই অনেক বছর থেকে এটা করে যাচ্ছি, একটা স্ট্রাকচার দাঁড় করাচ্ছি যেন অন্তত বীমা শিল্পে দক্ষ যোগ্য ব্যক্তিরা আসলে তাদের একটা সাস্টেনেবল ক্যারিয়ার হয়। কিছু মানুষ অন্তত ড্রিম দেখে যে না, আমরা এমন একটা প্ল্যাটফর্ম রেডি করে যাব, আমাদের পরের জেনারেশনটা স্বপ্ন দেখবে যে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বীমার বিকল্প নাই। আর মানুষজন ব্যাংকে যেমন প্রিপারেশন নিয়ে কাজ করতে যায়, ওই এমবিএ বিবিএ করা লোক, অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করা ছেলেটা ইন্স্যুরেন্সে কাজ করতে আসবে, ক্যারিয়ার করার জন্য আসবে। কি বলেন, পসিবল না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, আমরা অবশ্যই এগুলা নিয়ে আগামীকালকে সেশনটাতে আপনাদেরকে প্রত্যেকে থাকবেন। আর আজকে আমরা আরেকটা গ্রুপ দিব, আপনারা এখনো আমাদের ওয়েটিং এ অনেক লোক, মানে আমাদের এই গ্রুপে আর লোকজন এঙ্গেজ করতে পারছি না। আমরা নতুন একটা গ্রুপের লিংক দিব, আপনাদের ওই লোকগুলাকে ওই গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করে নিব। আগামীকালকে ট্রেনিং এর লিংকটা আমরা ওই দোনো গ্রুপেই দিব, ঠিক আছে ইনশাল্লাহ? আর যারা যারা ইনশাল্লাহ। আমাদের বেসিক কোর্সের সাথে এঙ্গেজ হতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। আমাদের 6 নম্বর ব্যাচ চালু হবে। আমাদের কমিউনিটিটা আমরা এই বছরের মধ্যে কমপ্লিট করতে চাচ্ছি, আল্লাহ যদি বাঁচায়। আমাদের মানে একদম আমরা 100 জন সিলেক্টেড ব্যক্তি নিব, যারা এক একজন ব্যক্তি ন্যূনতম 3 বছরে 5,000 পলিসি, আর তার ক্যাপাসিটি অনুযায়ী সে 7,000 10,000 যা বিক্রি করতে পারে। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, আমার রিসেন্টলি আমি আরেকটা জিনিস নিয়ে বিভিন্ন শরিয়া বোর্ডের সাথে, বড় বড় আলেমদের সাথে একটু বসার চেষ্টা করতেছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, বিভিন্ন রাষ্ট্রের যারা অর্থনীতিবিদ আলেম, এদের কিছু আর্টিকেল পড়তেছি। আমাদের সোনালী লাইফের শরিয়া বোর্ড আছে, সোনালী লাইফ একটা কোম্পানি, আমিও তো একটা আলাদা কোম্পানি। ইয়েস অর নো বলেন তো? সোনালী লাইফ কোথায় বিনিয়োগ করে, সোনালী লাইফ কিভাবে রিটার্ন আনে, এগুলা দেখবার জন্য সোনালীর শরিয়া বোর্ড কাজ করে। আমি যদি মিথ্যা কথা বলে একটা বীমা বিক্রি করি, আমি যদি প্রক্রিয়াতে কোনো ভুল করে বীমা বিক্রি করি, এটার দায়িত্ব সোনালী নিবে না, কিন্তু আমার ইনকাম কি হালাল হবে বলেন? আমার ইনকাম কি সেক্ষেত্রে হালাল হবে? আমরা এই রকম সিস্টেমেটিক জটিলতায় আমরা ইন্স্যুরেন্সে ম্যাক্সিমাম এজেন্টরা আমাদের ইনকাম হারাম হয়ে যাচ্ছে, হালালের পর্যায়ে পড়ছে না, তথ্যগত প্রক্রিয়াগত কারণে। ওটারও একটা কমপ্লিটলি সলিউশন আমরা গাইডলাইন নিয়ে আসতেছি ইনশাল্লাহ। এবং প্রবলেমগুলা কোথায়, সেবা এবং সিস্টেম এই দুইটার সাথে কিভাবে আমরা তালগোল ফাঁকাই ফেলছি, এই জিনিসগুলা নিয়ে আমাদের খুব ডিপলি কাজ চলতেছে ইনশাল্লাহ। আশা করি 15-20 দিনের মধ্যে আমাদের এই প্রকল্পের কাজটা শেষ হবে। আমরা চাই যারা রিয়েলি রিয়েলি কর্মী হিসাবে, এজেন্ট হিসাবে শতভাগ হালাল ইনকাম করতে চায়,
তারাও যেন আমাদের গাইডলাইন থেকে ইনশাল্লাহ উপকৃত হতে পারে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, অনেকে অনেক কমেন্ট করেছেন, আমরাও আপনাদের কমেন্টে অনেক উজ্জীবিত হয়েছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সুবাহান আল্লাহি ওয়া বিহামদিহি, সুবাহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ হাফেজ।